আসসালামু আলাইকুম, আমি মুমিনুল হক মুবিন, আপনাদের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এর ইনস্ট্রাক্টর। ইনস্টিটিউট স্কিল গুরু টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। তারপর কি মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। আর আজকের তারিখ কত? 14 জানুয়ারি 2026। আর আজকে আমাদের কয় নাম্বার ক্লাস? 10। এটাই আমি। আর আপনাদের কোর্সের নাম কি? আজ উপরে লেখা আছে দেখেন, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3। কার মাধ্যমে পরীক্ষা দিবেন? এনএসডি এর মাধ্যমে পরীক্ষা দিবেন। ওকে, আচ্ছা, এখানে একটা দুইটা কথা বলা আছে। আপনি কি কখনো ফেসবুকে কোনো বিজ্ঞাপন দেখেছেন? পণ্য কিনেছেন? কখনো বিজ্ঞাপন দেখেছিলেন? মানে এইরকম গান শুনতেছেন বা কোনো একটা রিলস দেখতেছেন, হুট করে একটা কিছু চলে আসছে, স্ক্রল না করে ডাইরেক্টলি চলে আসছে। হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠানে অ্যাডটা দেওয়া আছে, রান করা আছে, এখন মনে হয় অফ করে দেওয়া আছে। 7 তারিখ না 8 তারিখ পর্যন্ত দিয়ে রাখছে। যাই হোক, আচ্ছা, এটা কখনো দেখছিলেন? আচ্ছা, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ। বুঝতে পারছেন? আমরা কি করি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হ্যাঁ, এটা তার ভিতরের একটা অংশ। মানে এই যে আমরা যে ফেসবুকে যে বিজ্ঞাপন চালাচ্ছি না, এটা কিসের অংশ? ডিজিটাল মার্কেটিং অংশ। ডিজিটাল মার্কেটিং এর অংশ হলে কি ডাইরেক্ট অংশ? তা না। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে একটা কি আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে। তার মধ্যে আবার কি আছে? ফেসবুক আছে। এসইও আলাদা জিনিস। এসইও হচ্ছে ওটা ব্লগ পোস্ট বা হচ্ছে ওইদিকে যাবে, অন পেজ এসইও, অফ পেজ এসইও। আচ্ছা, তারপরে কি আছে? ওখান থেকে আমরা, যেমন আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা কি নিতে চাইছিলাম? স্টুডেন্ট ট্রেনিং নিতে চাইছিলাম, এই জন্য আমরা হচ্ছে অ্যাড চালাইছিলাম না? ঠিক তেমনই আপনারা দেখা যাচ্ছে কোনো একটা পণ্য বিক্রি করবেন, তাই না? সেই ক্ষেত্রে আপনারা এটা চালাতে পারেন না? এতে আমরা কি করতে পারবো? আপনারা যদি নিজেরা চালান তাহলে আপনারা পণ্য বিক্রি করতে পারবেন। আর আপনার অ্যাড দেখে যারা প্রভাবিত হবে, নিতে চাইবে, তারা কি পণ্য কিনতে পারবে। আপনারা কি কখনো কিনেছিলেন অনলাইন থেকে? অনলাইন থেকে কেনার পরে কেউ কি ঠকেছেন? হ্যাঁ, এই অভিজ্ঞতা যে পায়নি, আমি বলবো সে এখনো ওই যে এখনো তার মানে হচ্ছে আপনার হচ্ছে চোখ খুব ভালো। হোক, অনেকে নতুন নতুন প্রতিষ্ঠান শুরু করলে তার তো রেটিং থাকবেই না। আর রেটিং থাকলে সব মানে নতুন রিসেন্ট হবে, ওগুলোতে তো কোনো বিশেষ করে অপশনই নেই। আমি যদি আমার দেখা যাচ্ছে একটা পণ্য খুললাম, মানে পেজ করলাম যেখানে আমি পণ্য বিক্রি করবো, এখন রেটিং হিসেবে কি করব? আমার ট্রেনিং কতটা? 24টা। 24 জনকে বললাম আজকেই রেটিং দাও। হ্যাঁ, তাহলে আমার কি হবে? রেটিং রিভিউ ইয়ে যাবে। যাই হোক, হ্যাঁ, যাই হোক, আমি কাস্টমার হিসেবে আমি এটাই দেখালাম। যারা আমার কাস্টমার ছিল, এরাই ওখানে যে কমেন্ট করে দিয়ে আসলো, আপনার পণ্য পেয়ে ভালো লাগছে, ইয়া হয়েছে, হ্যাঁ, আমার সুনাম করে দিয়ে আসলো, তেল মেরে দিয়ে আসলো। অন্যান্য কাস্টমাররা তো যে বলছে যে বাহ, এতগুলো মানুষ বলছে। হ্যাঁ, কিন্তু আমি এখানে কি আপনাদের ক্লাস ওয়াইজ প্র্যাকটিস করাচ্ছি। সেটা তো আছে, ওগুলো তো টপিকের ভিতরে আছে। আমি বললাম বাস্তব অভিজ্ঞতার মধ্যে কেউ এরকম হয়েছে, গেঞ্জির কালার চাইছেন একটা, আসে পৌঁছেছে আরেকটা, চাইছেন শার্ট, দিয়েছে পাঞ্জাবি। না, অনেকগুলো হচ্ছে অনলাইন ইয়ে আছে যেখানে ওরা প্যাকেট যেটা করে ভিতরে কি আছে দেখা যায় না, হয় না? দারাজ বা বিভিন্ন ইয়া থাকে যাদের প্যাকেটের ভিতরে কি আছে দেখাই যায় না। প্যাকেটটা মানে এমন ভাবে তৈরি যে ভিতরের জিনিসটা ডিসপ্লে হয় না। আচ্ছা, শুধুমাত্র এটা কি ফেসবুকে হয়? এখানে দেখেন, গুগলে কিছু সার্চ করলে কোনো কিছু ওয়েবসাইটে আগে চলে আসে, এটা আসে না? এটাও কিন্তু ওই ঠিক
ফেসবুকে যেখানে আমরা অ্যাডস চালাই, গুগলেও কিন্তু আমরা অ্যাডস চালাতে পারি। গুগল অ্যাডস দেখে কখনো করেছিলেন? কারো কি কোনো অভিজ্ঞতা আছে? গুগল অ্যাডস করেছেন টাকা ছাড়া? না, মানে ওটা সবথেকে বেশি ডলার খরচ হয় মানে গুগল অ্যাডসে। আচ্ছা, ওটা তো সর্বনিম্ন 70 ডলার। আচ্ছা সেটা ঠিক আছে, ওটা তো আরো ভিতর দিকে পড়ে যাচ্ছি। বিষয়টা হচ্ছে গুগল অ্যাডস কখন আপনি কমপ্লিট করছিলেন? মানে কমপ্লিট হওয়া আছে। কমপ্লিট করা গেছে কিন্তু ক্যাম্পেইন করা যায় না রেডি করা গেছে। হ্যাঁ, একদম লাস্ট পর্যন্ত রেডি করেছেন কিন্তু ইয়া করেন, কারণ তো আচ্ছা ওটা কি হচ্ছে অ্যাকাউন্টটা কে খুলে দিয়েছে? নিজেরাই খুলছেন? তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে তো অর্ধেক ব্যক্তিরা আছে যারা এই কাজটা পারে। ওকে, ধন্যবাদ। তাহলে একটা কাজ হবে যে নেক্সট ক্লাসে কয়জন পারেন? কয়জন পারেন আপনাদের মধ্যে? 5 জন না? একজন একজন করে দেখাবেন। স্যার তবে একটা সমস্যা আছে, একটা আইডিতে বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। কি? এক আইডি অ্যাকাউন্ট হবে। এক আইডি হোক ফ্রিতে হয় না, মানে পেমেন্ট লাগে $5 কম হয় না। আরো বেশি লাগে। কেন? অ্যাকাউন্ট খুলতে টাকা নেয়। অ্যাকাউন্ট পেমেন্ট ছাড়া অ্যাকাউন্ট খোলা যায় না? একটা খোলা যাবে একটা আইডিতে। হ্যাঁ, একটাই খুলেন। আমাদের আছে আমার ল্যাপটপে খুলবেন বা অন্য কারো ল্যাপটপে ডিভাইসে খুলে দিবেন। না, ল্যাপটপে শুনেন, সরি। নেটওয়ার্কের নেট আইডি রাখতে হবে। আচ্ছা যাই হোক, ওরে পরে দেখতেছি। আচ্ছা ওরা পরে দেখতেছি। বিষয়টা হচ্ছে সর্বফার্স্ট আপনাদের সবাইকে নেক্সট দিন জিমেল খুলতে হবে। ওকে, নতুন জিমেইল। হ্যাঁ নতুন জিমেল, সবকিছুই নতুন। সেটা আপনি আপনার ফোনের মধ্যে চালান, সমস্যা নাই, কিন্তু ওই জিমেলটা এখানে রানিং করে চলে গেলেন, আরেকজন এসে যদি আপনার ফোনের মধ্যে গ্যালারিতে কি আছে, ফোন বুকের নাম্বার কি আছে, আপনার ফেসবুক, হ্যাঁ আমি নতুন করে খুলতে বলছি আপনার ভালোর জন্য। আপনার যদি মনে হয় যে না দিব, আপনার ইচ্ছা। কারণ আমি এর আগেবারে ক্লাসে দেখাইছিলাম, একজন জিমেল রেখে গেছিল, তার জিমেলে আমি তার ফেসবুক নিয়েছিলাম, হ্যাঁ নিয়ে সবাইকে দেখাইছি যে এইভাবে আমরা সবকিছু নিয়ে নিতে পারি। আবার তাকে সেই মুহূর্তে ফোন দিয়ে আবার তাকে আমি তার পাসওয়ার্ড ইয়েটা দিয়ে দিয়েছি। না না, ওটা আমি তো দেখতো ক্লাসের মধ্যে আমি ছিলাম, আমি দেখলাম। তারপরেও এটা আমাদের স্টুডেন্ট ছিল, আর ওই ছেলেকে আমি চিনি, আগে থেকে চিনি। নাহলে তো যদি না চিনতাম, হ্যাঁ তাহলে কি করতাম, ডাইরেক্ট হচ্ছে লগ আউট করে দিতাম। যেহেতু চিনি ছেলেটা ভদ্র আছে, তো অতএব সাইডের ভিতরে ঢুকলে আমি 100% শিওর কিচ্ছুই নাই, কারণ মানে সবাইকে দেখালে কোনো সমস্যা হবে না। আরে ছেলেটাকে আমি বিশ্বাস করি, জানি ছেলেটা অনেক ভদ্র। ওই আপনাদের মধ্যে ওই যে কে সবার সামনে বসে না, না না মুগলে স্যার, ওর আইডিটা দেখে আসেন। হ্যাঁ, ওর আইডিতে অতটা কিছু মনে হবে না, কিন্তু আপনার আইডিতে ঢুকেন, 2-3টে ফাইলের মধ্যে ঢুকলে হ্যাঁ। আচ্ছা আমার আগের আইডিটা খুব ভালো ছিল, সেটা মারা গেছে। আচ্ছা আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি কিন্তু ক্লাস শুরু করিনি, আমরা কি করতেছি, দৃষ্টি আকর্ষণ করতেছি, গেট অ্যাটেনশন। আমরা কিন্তু টপিকের মধ্যে যাইনি, জাস্ট আপনাদের কি শিখাবো আজকে, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শিখাবো। তাই আপনারা এর সাথে কোনো রকম কোনো কাজের সাথে ইনভলভ হয়েছেন কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে আপনারা হচ্ছে ওই যে ডাক্তারি ইয়ে করতে গেছেন, হ্যাঁ ডাক্তারি মনে করেন শিখতে, মানে প্র্যাকটিক্যাল শিখতে গেছেন, বা কোনো কিছু আপনাদের স্যার ডাক্তারের ইয়েরা শিখাচ্ছে, তারা জিজ্ঞেস করতে পারে না এর আগে কোনো অ্যাক্সিডেন্ট করছিলেন কিনা, হাতে সেলাই টেলাই করছে কিনা, জিজ্ঞেস করে না? ঠিক এটা তেমনই আপনারা কি ডিজিটাল মার্কেটিং শিখবেন। তো ডিজিটাল মার্কেটিং শেখার আগে আপনারা এরকম কোনো পরিস্থিতিতে পড়ছেন যে ডিজিটাল মার্কেটিং আপনার সামনে হয়ে গেছে, আপনি সেটা উপলব্ধি করতে পারছেন? সেটাই। আচ্ছা মার্কেটিং কি? মার্কেটিং কি আমি অনলাইনেও বুঝি না, অফলাইনেও বুঝি না। মার্কেটিং কি? সেল করা না, প্রচার করা। আচ্ছা আপনি আপনার প্রতিষ্ঠানে স্টুডেন্ট নেবেন, এর জন্য আপনি মার্কেটিং করতেছেন, তাহলে আপনি পণ্য কিভাবে সেল করলেন?
বলেন। কি বলেন স্যার? এটা এমন দেখবেন আপনি আপনার প্রতিষ্ঠানে স্টুডেন্ট নেবেন, এই জন্য আপনি মার্কেটিং করলেন, তাহলে আপনি পণ্য কিভাবে বিক্রি করলেন? আর এটা অ্যাড সেটে গিয়ে অ্যাওয়ারনেসে সেটআপ করে ওই মানে ইয়ে করে সিজিএ অফিসে অ্যাপ্লাই না করবে অ্যাকশন দিতে। আরে না না, আমি আপনাকে কাজ আর সরি প্রতিদিন ডেইলি বাজার করে 5 থেকে 10 ডলার মিনিমাম $10। আমি কাজের কথা বলিনি, উনি বললো মার্কেটিং এ মানে ওদের পণ্য বিক্রি করা। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য আমি বললাম যে হচ্ছে প্রচার করা, এটাই মার্কেটিং এর কথা। হ্যাঁ, বিক্রি পরে হচ্ছে, বিক্রি হচ্ছে সেলস। আপনি যখন বিক্রি করবেন তখন আপনাকে বলতে হবে সেলস করতেছেন, তার আগে কি করতেছেন? মার্কেটিং মানে প্রচার করা, এখন জানাচ্ছেন। এখন মেটাতে তো অলরেডি 4টা অ্যাড রান করা লাগে, ওই 4টা অ্যাড হতে হচ্ছে অবজেক্টিভ 4টা রকম রাখতে হবে। এখন নিউ রুলস হচ্ছে মেটার রুলস এটাই, অবজেক্টিভ 4টা রাখতে হবে, তাহলে না, বিষয়টা আমি এখনো প্র্যাকটিক্যালে যাইনি, আমি ওনার কথার প্রেক্ষিতে আমি কথাটা বললাম। আর এইভাবে ক্লাস করলে 4টার মধ্যে কমপ্লিট করা সম্ভব না। আরে হোক তো, আজানটা দিক। 9টা থেকে 5টা অবধি ক্লাস করলেন, কিছু হলো না, 2 ঘন্টা বসে থাকতে আর তো বললো যে 12টা থেকে 1টা। মানে বিষয়টা আপনাদের হচ্ছে কি সময় কমে দেওয়া আছে, তো এই জন্য আপনাদের একটু না। সমস্যা নাই স্যার, আমরা 9টা থেকে 5টা অবধি এখানে তো সবাই দেখছি এক্সপার্ট, আমরা দেখছি জিরো সব নেই। আমি তো আরো জিরো শিখবো আপনাদের কাছ থেকে। না আজানটা শেষ হোক। এই থিম ওই থিম অনেক আলাদা। কি করছে এর আগে কি কোর্স করছে আচ্ছা, আজানও দিয়েছে, আপনার কি অনেকটা গেট অ্যাটেনশন হয়ে গেছে? হ্যাঁ, দৃষ্টি আকর্ষণ হয়েছে সবার, আমাদের কি নজর আসছে? তাহলে এখন কি আমাদের মন কি ফ্রেশ আছে? কারণ অনেক দূর থেকে অনেকে আসছেন ইয়েতে, হ্যাঁ, যার কারণে মনে একটু না কিছু লাগা থাকতে মানে ইয়ে থাকতে পারে। আবার কিছু জন আসেনি, এই জন্য তাদের জন্য আমি অপেক্ষা করলাম। আচ্ছা, এখন তাহলে আমরা শুরু করব। আজকের ক্লাস শুরু করার আগে আমাদের কাজ, পূর্বের ক্লাসটা আপনারা বুঝতে পারছেন কিনা তার সম্পর্কে আমি একটু জানার চেষ্টা করব। আগের ক্লাসে কি ছিল? জিনিসটা কি বলেন? কালকে এটা তো আমাদের ধরা হয়েছিল, কি বিষয়? এই যে প্রফেশনালিজম। ওয়ার্কপ্লেসে হচ্ছে রুলস মেনে চলা, মেইনটেইন করা কাজের টাইম, যতক্ষণ অফিসে থাকবো। এখানে ওটা না, এটা হচ্ছে দক্ষতার সাথে এবং সৎভাবে, হ্যাঁ, মানে একজন মানে অভিজ্ঞতা সম্পন্ন বা দক্ষ ব্যক্তির মতন আচরণ করা। বুঝতে পারছেন? মানে আপনাকে যে সময় যে রকম আচরণ করতে হবে, আপনাদের সবাইকে কি করতে হবে? ওই রকমই ব্যবহার করতে হবে। আচ্ছা, এটা আসলে কি ওদের প্রফেশনাল, আমরা যেরকম আচরণ করি না, প্রফেশনাল লাইফে যেভাবে আমাদের আচরণ করা উচিত, একটা ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে হয়, এটা। আপনি তো যে আর বলতে পারেন না, কি রে কেমন আছিস, এতক্ষণ দেরি করলি কে? ক্লায়েন্ট ওটা স্যার হচ্ছে মানে যাই দেখলেন যে আগে আসছে, দুঃখিত স্যার অনেকক্ষণ দেরি করালাম, হ্যাঁ আমার আসতে দেরি হইলো, এরকম এরকম, হ্যাঁ এরকম ব্যাপার। অফিসিয়াল ফর্মেটে কথা বলা, অফিসিয়াল ভাবে আচরণ করা। আচ্ছা যাই হোক, তারপর কর্মস্থলে ওখানে কি লিখছে? প্রফেশনালিজম বজায় রাখা কেন প্রয়োজন? আচ্ছা, আপনাদের সবারই একটা নতুন একটা কাজ দিই, সেটা হচ্ছে সবাই সবার ফোনটা, হ্যাঁ, টেবিলের এই পাশে একটু দেখান তো, কি কি ফোন ইউজ করেন সবাই? হ্যাঁ, সেটা একটু সবার সামনে একটু টেবিলের উপর রাখেন তো, ডিসপ্লেটা নিচে রাখেন। হ্যাঁ, ডিসপ্লেটা নিচে রাখেন, রাখে।
একটু অ্যাডভান্স হয় না, নিচে ওটা রেখে দেন সবাই। সবাই তার এরপর শুনেন, আজকের দিন আপনার ভিতরে রেখে দেন, নেক্সট দিন থেকে সবাই সবার ফোন এখানে সামনে রেখে দিয়ে যাবেন। বুঝতে পারছেন? এটা আপনাদের হচ্ছে ভবিষ্যতে কাজে দিবে। এই জন্য আপনারা কি জানেন, ওই হচ্ছে বিভিন্ন শোরুমে যারা কাজ করে, হ্যাঁ, স্টাফ যারা হয়, তাদেরকে ফোন জমা দিয়ে একদম চলে যাওয়ার সময় তাকে ফোনটা দেওয়া হয়। বিভিন্ন অফিসে এরকম রুলস আছে। তার যদি কোনো ফোন আসে, সেক্ষেত্রে কি করে, ওই ফোনটা তার সাথে কানেক্ট করে দেয়, কারণ ল্যান্ড ফোন তো ওখানে ডাইরেক্ট কাজ করে, ফোন রিসিভ করে তার সাথে যোগাযোগ করে দেয়। আচ্ছা, যাই হোক। আচ্ছা, ওয়ার্ক প্লেসে কোড অফ কন্ডাক্ট কি? ওয়ার্ক প্লেসের কোড অফ কন্ডাক্ট কি? কালকে শেখানো হয়েছিল, বলা হয়েছিল। নিয়মানুবর্তিতা। হ্যাঁ, ওয়ার্কপ্লেসে মেনে চলতে হবে এবং সেখানে সেটা ফলো করতে হবে। ওটা জিনিসটা কি? কোড অফ কন্ডাক্টটা কি? কোড অফ কন্ডাক্ট হচ্ছে কপিরাইট টাইপের ব্যাপারটা, যে আমি না, হ্যাঁ, নিয়ম কানুন। আপনার ওই প্রতিষ্ঠানের নিয়ম কানুন, বুঝতে পারছেন? এই রুমের মধ্যে একটা নিয়ম কানুন থাকতে পারে না? এখনো কিন্তু ওইভাবে কোনো নিয়ম কানুন শুরু হয়নি, কিছুদিন পর থেকে চালু হবে। কিন্তু এরকম নিয়ম কানুন না যে একদম গলার উপর দিয়ে উঠে গেছে যে পালন করা যাবে। এখানে আপনাদের কাজ কি? একে অপরের সাথে সম্পর্ক রাখা। ফোনের সাথে সম্পর্ক তো সারা জীবন রেখে আসলেন, অফিসে যাও যদি তাই করেন, তাহলে এখানে বলবেন যে শিখে আসছেন বই থেকে। আচ্ছা, একজন পেশাদার কর্মীর দুইটা বৈশিষ্ট্য বলেন। ওকে। অফিসে সময়ানুবর্তিতা কেন গুরুত্বপূর্ণ বলেন? হ্যাঁ, সময় মতো কাজ না করলে তো কাজটা সময় মতো ডেলিভারি হবে না, আর যে ক্লায়েন্টও আমার উপর ভরসা পাবে না। এখানে অফিসের সাথে বলছে তো, এটার মূল কাজ হচ্ছে আপনি ঠিক টাইমে যদি অফিসে না আসেন, আমি যদি দেখা যাচ্ছে আমার ক্লাস টাইম 10টা, আমি যদি 11টায় আসি বা একদম কারেক্ট 10টার সময় আসি, তাহলে কি আমি 10টাতে ক্লাস চালু করতে পারবো? আমাকে একটু হলে তো মানে স্বাভাবিক হতে হবে, ডাইরেক্ট তো আসলে তো আর ক্লাস নেওয়া সম্ভব না। তারপর আমার ডিভাইসগুলো চালু করতে হবে, তাই না? ল্যাপটপ চালু করতে হবে, এভাবে আমার পিছিয়ে যেতে পারে না। কিন্তু আমি যদি ধরেন আমার 10টার সময় আসার কথা, সেটা যদি আরেকটু আগে আসি এবং না টাইম ওইভাবে করি, তাহলে কিন্তু আমার হয়ে যাবে। সময় কাজ সময় করলে কিন্তু ওইটার মধ্যে হয়ে যাবে। এখন অফিসে আপনি কাজ করছেন, যে দেরিতে আসেন, আপনাকে একদিনে যে কাজটা দিছে সেই কাজটা কিন্তু আবার দেরি হয়ে যাবে, আবার বাসায় যেতেও কিন্তু দেরিই হবে। এগুলো অনেকগুলো এক্সকিউজ থাকে। আবার অফিসের যারা উপর পদে যারা লোক থাকে, তারা কিন্তু এটা পছন্দ করে না, কারণ তার কোনো কিছু ইমার্জেন্সি থাকতে পারে যেটা আপনাকে দিয়ে করানোর কথা ছিল, কিন্তু আপনি ওই সময় উপস্থিত নাই। আচ্ছা, কর্মস্থলে ভদ্র আচরণ বলতে কি বোঝায়? সবার সাথে ভালো ব্যবহার করা। এখানে অনেকে আছেন পায়ের উপর পাও রাখেন, সেটাও ঠিক আছে, কিন্তু পায়ের উপর পাও নাচানোটা ঠিক না। কথা বুঝতে পারছেন? যারে বলছে সে ঠিক করে নেন। কোড অফ কন্ডাক্ট না মানলে কি হতে পারে? কি হতে পারে? ওই যে আপনাদের মধ্যে থেকে এখন যারা আছেন না, কিছুদিন পরে দেখবেন 2-1 জন বের হতে যেতে পারে, সে বলতে পারে কোড অফ কন্ডাক্ট না মানলে কি হতে পারে? কি হতে পারে? রাষ্ট্রীয় ওইরকম না, সে তো অন্য জায়গায় ঘুরতে পারবে না বা অন্য জায়গায় অংশগ্রহণ করতে পারবে না, ওইরকম কিছু না। জাস্ট তাকে এখান থেকে বলতে পারি যে আপনার সাথে আমার কর্মটা হচ্ছে না, আপনি যার সাথে চলে, যার সাথে যাই, তাদের সাথে চলেন। তারপর এটা কি? প্রফেশনাল আচরণের একটি উদাহরণ লেখো বা বলো। বল। ওকে, এটা তো তেল মারার মতন হয়ে গেল। সময় মতো ডেলিভারি করা, আগে রেট ঠিক করে নেওয়া। আচ্ছা, কর্মস্থলের শৃঙ্খলা বজায় রাখতে কোড অফ কন্ডাক্টের ভূমিকা কি? গুরুত্বপূর্ণ। কোড অফ কন্ডাক্টের মাধ্যমে আসলে এটা একটা প্যারামিটার, এটা
এখন এখানে যদি আমরা ওই যে রুলস ঠিক না করি যে কি বেশি কথা বলা যাবে না, একজন তো হইচই গান বাজনা সব শুরু করে দিবে, তাহলে কি এই রুমের পরিবেশ কি ঠিক থাকবে? ট্রেনে যদি আমি এখন থেকে যদি আপনারা নতুন একে অপরের সাথে সম্পর্ক ভাবে তৈরি করেনি, এই জন্য আমি আপনারা অনেক কিছু করতেছেন, আমি স্কিপ করে যাচ্ছি এবং ধীরে ধীরে একটা করে নিয়ম বলতেছি। আমি কি প্রথম দিনে বলছি এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা করে আসতে হবে, ওটা করে, ওইভাবে কাউকে কিছু বলছি? কারণ আপনারা ওটা শিখেননি, আমি আপনাকে শেখানোর জন্যই তো রাখছি, তো ধীরে ধীরে আপনাকে শেখাতে হবে না? সেই জন্য পার্ট বাই পার্ট, ডে বাই ডে একটা একটা করে নিয়ম শিখবেন। আর বিষয়টা হচ্ছে কি, অনেকে ফোন চালালে তাদের চশমাতে কিন্তু দেখা যায়, তার ডিসপ্লের আলো ওখানে দেখা যায় যে সে চালাচ্ছে। হ্যাঁ, তে সে তো একটু না হচ্ছে ফোনটা রেখে দেখেন। কারণ একটু আগে এই কথাই বললাম। আচ্ছা, তাহলে বলেন কর্মস্থলে শৃঙ্খলা কি বজায় থাকবে? ওকে, তাহলে আমরা এখন কি আজকে ক্লাসে চলে যাবো। আজকে কিন্তু আমি দুটো ক্লাস শেখাতে চাইছিলাম, এক কি ডিজিটাল মার্কেটিং কি, আর ডিজিটাল মার্কেটিং এর কিছু ধরন। আচ্ছা, আজকের ক্লাস থেকে এটা হচ্ছে আমাদের যে ইউনিট ছিল বেসিক ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর এই কনসেপ্ট বা বেসিক ওই ধারণাটা আপনি পাবেন ডিজিটাল মার্কেটিং থেকে। এখন আজকের আউটকাম, আজকের ক্লাস শেষে আপনারা কি কি শিখতে পারবেন, এখানে দেখেন দুইটা দেওয়া আছে। এক, ডিজিটাল মার্কেটিং এর মৌলিক ধারণা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবেন এবং উদ্দেশ্য ও গুরুত্ব উপস্থাপনা করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন প্রকারভেদ, হ্যাঁ এখানে অনেকগুলো দিয়ে আছে, এসব সম্পর্কে পার্থক্য বা এসব সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন, জিনিসগুলো কি বা এই নামগুলো কি, হ্যাঁ এদের কাজটা কি, এসব সম্পর্কে ধারণা পাবেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, ক্লাস নিব তার আগে আরেকবার বুঝে দিই, সেটা হচ্ছে আমাদের কি ক্লাস চলতেছে, অকুপেশনাল কম্পিটেন্সি। এই ইউনিটটা আমি শিখাচ্ছি, তার মধ্যে এলিমেন্টস করা ছিল এই যে 5টা, এই 5টা এলিমেন্টস কিন্তু আজকে ক্লাস হবে না। আজকে এই 5টার মধ্যে প্রথম যে এলিমেন্টস আছে না, সেই এলিমেন্টস এর দেখেন পারফরম্যান্স ক্রাইটেরিয়া ছিল। এই এলিমেন্টস এর আবার এটা হচ্ছে সেই এলিমেন্টস, এই এলিমেন্টস এর মধ্যে পারফরম্যান্স ক্রাইটেরিয়া কয়টা আছে? 5টা আছে। এই 5টার মধ্যে প্রথম 2টা আমি কি করব, আজকে শিখাবো। এবং এখানে দেখেন বোল্ড এবং আন্ডারলাইন করা আছে, তাই না? তার মানে এটা কি রেঞ্জ অফ ভেরিয়েবল আছে, রেঞ্জ অফ ভেরিয়েবল। এটার মধ্যে কি আছে, টাইপস অফ ডিজিটাল মার্কেটিং। এখানে দেখেন 5টা নাম দেওয়া আছে না, এইসব সম্পর্কে আমরা কি নিব, ধারণা নিব। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ক্লাস শুরু করার জন্য আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস লাগতে পারে, সেটা কি, ডেস্কটপ, ল্যাপটপ হোক, প্রজেক্টর আছে, হোয়াইট বোর্ড, মার্কার আছে, কিবোর্ড, মাউস আছে, তারপরে সিএস সিভিএম, এটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি দিয়েছি, আজকে অনেকে নতুন করে ঢুকছেন, আবার দিব। পেন এবং পেপার, যাদের এসব তথ্য লিখে নেওয়ার ইচ্ছা হবে তারা নোট করে রাখবেন, আর যাদের ব্রেন ভালো তারা কথাগুলো মাথায় রাখবেন, ঠিক আছে? এই সুরক্ষার বিষয়টা আজকে বলবোই না, কারণ এটা বিগত আমরা 10 দিন ধরে শুনে আসতেছি, আর শোনার দরকার নাই। বিগত দিনগুলো ওটা আসবে ঠিকই, কিন্তু বলবো না। আরো কোনো সমস্যা আছে? ওকে, আচ্ছা এখানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে লেখা আছে, দেখতেছি। ডিজিটাল মার্কেটিং এটা সম্পর্কে আমরা কি জানবো, ব্যাখ্যা সম্পর্কে জানবো, ঠিক আছে। আগে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানার আগে একটা কিছু ওয়ার্ড বাই ওয়ার্ড শিখি। ডিজিটাল মানে কি? আধুনিক। মার্কেটিং মানে প্রচার, বিজ্ঞাপন, হ্যাঁ প্রচার প্রচারণা একই, ঠিক আছে। এখন ডিজিটাল মার্কেটিং দ্বারা আধুনিক ভাবে আমরা যে প্রচার প্রচারণা চালাবো এটা।
এখন আমরা কি এর আগে কি বিজ্ঞাপন চালাইনি? কিভাবে চালাইছি বিজ্ঞাপন? এর আগে কখনো বিজ্ঞাপন দেখিনি? কিভাবে এই আচ্ছা, ডিজিটাল মার্কেটিং না হয় এখন আসছে, হ্যাঁ আগে কি ছিল? এর আগে ট্রেডিশনাল মার্কেটিং। আচ্ছা, ট্রেডিশনাল মার্কেটিং এ আপনারা কিভাবে মার্কেটিং করতেন বা কিভাবে মার্কেটিং করা হতো ওই সময়? হ্যাঁ ওকে, তারপরে তো মাইক দিয়ে বলে বলে দিয়ে যাচ্ছিল। হ্যাঁ, এখন তো আমরা দেখেছি যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে একটা বিলবোর্ড বা টিভির মতন নিয়ে মানুষ ব্যাগের মতন করে ঘুরে বেড়াচ্ছে। ঢাকায় দেখতেছি বা বগুড়ায় তো দেখলাম সেখানে। আচ্ছা, তাহলে মার্কেটিং মানে কি? বিজ্ঞাপন চালাচ্ছি, মানে মানুষকে আমি জানাচ্ছি আমার সেবাটা তার কাছে আমি প্রচার করতেছি। আর আগে ছিল ট্রেডিশনাল, কিন্তু ট্রেডিশনালে আমাদের সময় কস্ট খুব বেড়ে যেত এবং হচ্ছে পর্যাপ্ত পরিমাণ, মানে যত মানুষকে আমার জানানোর কথা, হ্যাঁ তার থেকে বেশি আমাদের খরচ হয়ে যেত। কিন্তু ওখান থেকে আমরা দেখলাম যে ডিজিটাল মার্কেটিং এ এসে তার থেকেও স্বল্প সময়ে স্বল্প খরচে তার থেকে বেশি মানুষের কাছে আমি পৌঁছাতে পারতেছি। কথা কি বুঝাতে পারলাম? ধরেন এখন আমি টিভিতে সবাই দেখে, তাই না? তাহলে তো টিভিতে আমি যদি অ্যাড দিই, হ্যাঁ টিভিতে যদি আমি অ্যাড দিই তাহলে তো সবাই দেখবে, তাই না? কিন্তু কয়টা মানুষ আছে টিভিতে ওই চ্যানেলগুলো দেখে? বেশিরভাগ বাংলাদেশের মধ্যে মহিলা বা ইয়ারা, মানে বয়স যাদের একটু বেশি আছে, মা ইয়ার সমতুল্য যারা আছে, তারা বেশিরভাগ নাটকের মধ্যে ইনভলভ আছে। কিছু মানুষ আছে খেলাধুলার মধ্যে ইনভলভ আছে, খেলাধুলা স্পোর্টস দেখে। কেউ আছে হচ্ছে কার্টুন দেখতেছে। মানে আপনাদের যে অ্যাড ওইভাবে কি সবাই কি দেখতে পারবে? কি না, অতজন মানুষ দেখতে পারে না। আর কখন দিবে তার না ঠিক ঠিকানা। আচ্ছা, কিন্তু আমরা সবাই বর্তমান যুগের মানুষ কয়েকটা বিষয়ের জন্য খুব সচেতন। মানুষ ঘুম থেকে উঠার পরে কয়টা বাজে সেটা না দেখে আগে দেখে কেউ SMS দিছে নাকি। অনেকেই মোবাইল দেখে, আচ্ছা ওই যে অনেকে আছে না, এটা আমার মিথ্যা কথা যে আমাদের পাড়াতে অনেক মানুষ আছে যারা এখন পর্যন্ত এই ফোনটাকে পছন্দই করে না। তারা এখনো বাটন ফোনকে বেশি পছন্দ করে। হ্যাঁ না না, মা বাবা না, আমার বাবা মা দুইজনই হচ্ছে বাটন ফোন ইউজ করে, কিন্তু দুইজনের কাছে অ্যান্ড্রয়েড ফোন ছিল, দুইজনই হারাইছে। আমার বাবারা রাস্তায় মানে দোকানে ফোন রেখে চলে আসছে, ওটা হারাইছে। আর আমার মা মানে বিছনা গুছাতে যে ডিসপ্লে ফেটে ফেলতেছে, এখন তারা বাটন ফোন ইউজ করতেছে। আমার আর ইয়ে নাই। আচ্ছা যাই হোক, এটা কেন বললাম? সবাই ফোন ইউজ করতেছে। আচ্ছা, এখানে আপনাদেরকে আমি এই পর্যন্ত কয়েকবার বলছি যে ফোন ইউজ করেন না। ওই যে লাস্টের ভাই এখনো আছে। তে যার কারণে এটা কোড অফ কন্ডাক্টের বিরুদ্ধে। বাট এখানে কি প্রমাণ পাচ্ছে? যে তো যাই হয়ে যাক, উনি কি অ্যাডিক্টেড না? কিসের উপর? ফোনের প্রতি। এখন ফোনে কি চালাচ্ছে? হয় ফেসবুক চালাক, নেট চালাক, যেটাই চালাক। হ্যাঁ, চ্যাট জিপিতে কি খুঁজতেছেন? ও হ্যাঁ, ওকে বলেন যে হচ্ছে ভয়েসটা একটু মেয়ে হিসেবে আমার সাথে কথা বলো। উনি তাই বলে। আমি ট্রাই করছি। হ্যাঁ, গান বলতে পারলে গানও শোনায়, সবই শোনায়। যাই হোক, এখন আজ অ্যাডিক্টেড পারসন আছে না, এদেরকে বেশিরভাগ মানুষ এই ইয়াং জেনারেশন যাদের আমরা চাই, সবাই কিন্তু এই ফেসবুকটা খুব বেশি চালায়। এই জন্যই আমাদের কিন্তু ফেসবুকের জন্য আলাদা করে মার্কেটিং করা হয়। নেট বেশি চালাচ্ছে, সার্চ দিচ্ছে, এই জন্য আমরা কি ওই সার্চ ইঞ্জিন মার্কেটিং করি, তাই না?
কারণ কি অনেকে অনেক কিছু সার্চ দিবে, অটোমেটিক আমার ওটা চলে আসবে। আবার ধরেন আমার কি দরকার, রেস্টুরেন্ট দরকার যেখানে আমি ঘুরতে যাব বা এটা খেতে যাব, এখন বগুড়ার মধ্যে সার্চ দিলাম, দেখবেন যে ক্যাম্পিং করে রাখছে ও কিন্তু তারটা কিন্তু এমনি চলে আসবে। আচ্ছা যাই হোক, তাহলে হালকা তো বুঝাতে পারছি যে কেন আমরা ট্রেডিশনাল থেকে ডিজিটাল মার্কেট ডিজিটালে চলে আসলাম। ট্রেডিশনাল তো ভালো ছিল, কিন্তু ওতে আমাদের ক্ষতি হচ্ছিল না। হ্যাঁ স্যার। এখন কি কি ক্ষতি হচ্ছিল, দুই একটা বলতে পারেন? খরচ বেড়ে যাচ্ছিল, আচ্ছা, খরচ বেড়ে যাচ্ছিল। টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছিল না। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আমি ফোন থেকে ভিডিও দেখতেছে কৃষক, সে তো আর কিনবে না। আর ডিজিটাল মার্কেটিং আমার নির্দিষ্ট হচ্ছে অডিয়েন্সের কাছে আমার একটা পৌঁছতে পারি, এটাই হচ্ছে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা টার্গেট অডিয়েন্স হিসেবে ঠিক আছে। আচ্ছা, এখানে ফোন চালাচ্ছে তাই বলে কি এখন আপনার স্টুডেন্ট মানে স্কুলে স্টুডেন্ট দরকার, হ্যাঁ, ওখানে কি কাজ করবে? সে ফোন চালাচ্ছে তাই বলে কি বেবি আছে যে আপনি ওখানে ভর্তি করে দিবেন? না, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, আপনার ওই লজিকে ঠিক আছে, কিন্তু এই লজিকে কিন্তু ওটা হবে না। ফোন থাকলে যে তার বেবি থাকবে যে স্কুলে ভর্তি করে দিবে? স্যার আমি ফোন থাকার কথা বলছি। না, আপনি বললেন না যে কৃষকের, হ্যাঁ হ্যাঁ, তো আর কিনবে না। কৃষক তো কিনবে না, তাহলে ওর কাছে বিজ্ঞাপন গেলে আমার আমার লস। আমি হচ্ছে এখন সেটা আমি বললাম, ও ফোন আছে, আমি আপনাকে বিজ্ঞাপন দিলাম, এদিকে আপনার বেবি নাই, তাহলে এটা আমার লস হচ্ছে না? আমি তাহলে কি বলবো, যার যার বেবি আছে তার কাছে আমার নিউজটা দাও। হ্যাঁ স্যার আচ্ছা যাই হোক, মজাতে না যাই। এখন বিষয়টা হচ্ছে কি, ওখানে আমাদের বেশ কিছু সমস্যা হতো ট্রেডিশনাল মার্কেটিং এ। কারণ কি, আমাদের পেপার নষ্ট হচ্ছিল, এই জন্য আমাদের গাছ কাটা যাচ্ছিল, হ্যাঁ, অনেক কিছু চিন্তা ভাবনা করেই ওটা করছে। কারণ কি, ডিজিটাল মার্কেটিং এ একটা কিন্তু ক্ষতিও আছে যা ট্রেডিশনাল মার্কেটিং এ ছিল না। ট্রেডিশনাল মার্কেটিং এ যে অরিজিনাল গ্রাহক সে শুধুমাত্র আসতো, এটা কি জানেন? আপনার পণ্য দেখা যাচ্ছে কোনো কিছু কেনা লাগতেছে বা কোনো কিছু আছে, ওই অফারটা ও দেখলো কোথাও, পরে ওখানে চলে আসলো, কারণ কি ও কিনবে। আর ডিজিটাল মার্কেটিং এ আপনি অ্যাপ করে রাখছেন, হ্যাঁ, বস থেকে কি করবে, ঘুতাই তো একটু, ভাই এটা আছে, ভাই ওটা আছে, ওটার দাম কি, মানে ও কিনবে না কিন্তু ঘুতাচ্ছে। হ্যাঁ, ওদের ওনার আপনার তো পেজ আছে, উনি কিনবে না, কিসে একটা ছবিতে এটার দাম বলেন, আরো বেশি প্রাইসের দেখান, কম প্রাইসের দেখান, তারপরে খোঁজ নাই। স্বাভাবিক। আমি তো এটাই বললাম যে অরিজিনাল যে গ্রাহক, আপনার যে অরিজিনাল ক্লায়েন্ট, এর জন্য আমরা কি করি জানেন? এর জন্য কিন্তু আমরা লিড জেনারেশন ইউজ করি। কারণ আমাদের যে গ্রাহকগুলো কিনে নিয়ে গেছে তাদের কিছু লিড আমরা রেখে দিই, যার কারণে যখন নতুন আমাদের ওই রকম টপিক বা ওই রকম ডিভাইস পণ্য কোনো কিছু চলে আসলে আমরা তখন কি করি, ওই লিড হিসেবে তাদেরকে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করি। কন্ট্যাক্ট করা এই জন্য, ধরেন তার ইমেল যদি আমার সাথে থাকে তাহলে ইমেলে তার কাছে অটো এসএমএস দিয়ে দিলাম যে আমার এই পণ্যটা আসছে, চেক করতে পারে। বা তার ফেসবুক যদি থাকে সেগুলোকে আমি ওটার মধ্যে রাখলাম, তাহলে হয় কি, আমার ইয়েতে যদি ফেসবুকের মধ্যে আমরা হাইলাইট ইউজ করি না, ফলোয়ার ইউজ করি না, ওটার ফলে কি তাদের কাছে একটা নোটিফিকেশন চলে যায়। যাই হোক, আমরা এখন কি শিখবো? আমাদের প্রথম টপিক ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং বলতে ডিজিটাল চ্যানেল এবং প্রযুক্তি ব্যবহার করে পণ্য বা পরিষেবা প্রচারে অনুশীলনকে বোঝায়। তার মানে কি, আমরা ডিজিটাল চ্যানেল বা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে, এখন চ্যানেল এখানে কি হতে পারে, আর প্রযুক্তি হিসেবে আমি কি ইউজ করতে পারি, ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার, ট্যাব, হ্যাঁ, এগুলোর মাধ্যমে আমি কি করব, ডিজিটাল মার্কেটিং যখন প্রচারটা চালাবো, এটাকে ডিজিটাল মার্কেটিং বলে। এসব ব্যবহার করি বা এসবের মাধ্যমে। আচ্ছা, এটি বিভিন্ন অনলাইন মার্কেটিং কৌশল এবং কৌশলগুলিকে অন্তর্ভুক্ত করে, যার লক্ষ্য দর্শকদের কাছে পৌঁছাতে এবং তাদের সাথে যুক্ত হতে, ওয়েবসাইট ট্রাফিক চালাতে। আচ্ছা, অনেক বড় হয়ে যাচ্ছে। এটি বিভিন্ন অনলাইন মার্কেটিং কৌশল
ডিজিটাল মার্কেটিং কি? বিভিন্ন রকমের অনলাইন মার্কেটিং এর কৌশল না? ডিজিটাল মানে কি? আধুনিক। এই আওয়াজ বেশি হচ্ছে। শুনেন, রেকর্ড হচ্ছে। ডিজিটাল মার্কেটিং এর কৌশলটা কি? মানে সরি, অনলাইন মার্কেটিং কৌশল মানে কি? ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কি আছে? অনলাইন বেস মার্কেটিং এর একটা কৌশল অন্তর্ভুক্ত আছে, যেখানে আপনি কি অনলাইনে মার্কেটিং করবেন তার কি একটা নির্দিষ্ট নিয়ম আছে না? এমনি এমনি তো সবকিছু হয় না। এবং কৌশলগুলি অন্তর্ভুক্ত করে যা লক্ষ্য দর্শকদের কাছে পৌঁছাতে, মানে এই যে কৌশল, যেটা আপনার এই কৌশলের মধ্যে অন্তর্ভুক্ত থাকে কি? এই যে আপনার যে গ্রাহক বা আপনার যে দর্শক বা আপনার যে ক্লায়েন্ট যাদের আপনি চান তাদের কাছে যাতে আপনি পৌঁছাতে পারেন, আপনার টার্গেট অডিয়েন্স। হ্যাঁ, এই সব কিছুর সাথে কিন্তু আমরা আরো ডিপলি শিখব ভবিষ্যতে। কারণ ওই যে কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন, লিড জেনারেশনে যখন কাজ করতে যাবেন, তখন ওগুলো কিন্তু একদম ডিটেলস ভাবে আপনাকে কাজ করতে হবে। কারণ কোন মানে টপিকের আপনি মানে তথ্যগুলো নিতে পারবেন, কোনটা নিতে পারবেন না, সেটা কিন্তু আপনার ওখানে উল্লেখ করা লাগে। আপনাদের পরীক্ষার হলের মধ্যে জিজ্ঞেস করতেই পারেন যে এটা যে আপনি নিলেন, এটা তো 0.0 দেখাচ্ছে, অন্যগুলো সবকটা ঠিক আছে, বাট এই পয়েন্ট তো 0 দেখাচ্ছে, এটা আপনি নিলেন কেন? আপনি যদি বলেন যে আসছে নিয়ে নিছি, তাহলে কিন্তু হবে না। ওখানে কিছু কিছু জিনিস থাকে যেগুলো 2-1টার মধ্যে দেখাচ্ছে কোনো তথ্য দেওয়া নাই, তাহলে সেই ক্ষেত্রে ওই টপিকটা বা ওই কিওয়ার্ডটা আমাকে কি স্কিপ করে যেতে হবে, নতুন আরেকটা কিওয়ার্ড নিয়ে কাজ করা লাগবে। বুঝতে পারছেন? না, ওটা তো আপনার হচ্ছে ইয়েতে আসে, রিকোয়ারমেন্টে যদি বলে যে আমার এর বেশি সার্চ ভলিউম লাগবে, তাহলে আপনি ওটা দিলেন। কিন্তু রিকোয়ারমেন্টে গেলে বলছে আমাকে সবকটা তথ্য দিয়ে দাও, তাহলে আপনি কি করবেন? এখন 10টা থাক, 5টা থাক, হাজার হাজার থাক, আপনি নিয়ে আসতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে আপনাকে ওখানে 6 থেকে 7টা টপিক চাইছে, সেই টপিকগুলোর মধ্যে কোনো একটা টপিক ওখানে দেওয়া নাই, NA হয়ে আছে, তাহলে কি আপনি কি সেটা নেওয়া উচিত হবে? হ্যাঁ, তখন সেক্ষেত্রে আমার ওই টপিকটা মানে ওই কিওয়ার্ডটা আমাকে স্কিপ করে নতুন করে আবার অন্য কিওয়ার্ডটা নিতে হবে। বুঝতে পারছেন? যাই হোক, ওটা কাজের সময় আমরা দেখব। তারপরে কি আছে? তাদের এখানে আছে দর্শকের কাছে পৌঁছাতে, তাদের সাথে যুক্ত হতে এবং ওয়েবসাইটে ট্রাফিক চালাতে। এখন তাদের সাথে আমি কি করতে পারবো? যুক্ত হতে পারবো ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে, যেটা অনলাইন বেস। এখন শুধুমাত্র কি যুক্ত হতে পারবো? ওয়েবসাইটে কিন্তু ট্রাফিক চালানো। ট্রাফিকের কাজ কি? হ্যাঁ, ট্রাফিক কি করে? এখানে ডিজিটাল মার্কেটিং এর ট্রাফিকের কাজ কি? অডিয়েন্সরাই মূলত ট্রাফিক। অডিয়েন্সরা ট্রাফিক, যারা ভিজিট করতেছে সবাই ট্রাফিক। ট্রাফিক মূলত এটা হচ্ছে যে আমরা আটকে থাকি না, না স্যার, ট্রাফিকের রাস্তায় আটকে থাকি না, সেটাই যখন কোনো ক্লায়েন্ট আপনার ওয়েবসাইটটা ভিজিট করতেছে, ও যেখানে অবস্থান করলো, হ্যাঁ, এটাই হচ্ছে ট্রাফিক। যেটা আপনি বলছেন না রিচ করতেছে, হ্যাঁ কথাটা ঠিকই আছে, কিন্তু এই যে আপনি যে অবস্থান করলেন, যেটা আমাদের রাস্তায় জ্যামের মধ্যে আটকে থাকি না, ওই ট্রাফিক জ্যাম, সে ওখান থেকে এটাকে ইয়ে করে রাখছে যে আপনারা যে রিচটা নিয়ে আসলেন। কারণ কি আপনার ওয়েবসাইটে সে কি আসলো, থাকলো, দেখলো, স্ক্রল করলো। এটা কেন হচ্ছে? আপনার আমিও তো পেজ খুলছে, আপনাদের মধ্যে অনেকে পেজ খুলছে, সবারটা কি অতটা ভিউ হয়, রিচ হয়? কিন্তু কিছু জনেরটা দেখবেন অনেক হয়েছে, আবার কিছু জনেরটা আপনি চাননি, দেখতে চাচ্ছেন না, তারপরে স্ক্রল করতেছেন, হুট করে আবার অ্যাড চলে আসছে, নিজে নিজে দেখা লাগছে। 10 সেকেন্ড বা 30 সেকেন্ড না দেখলে ওটাকে কাটতেও পারতেছেন না, হয় না? জোর করে দেখাচ্ছে। এগুলো কি? ওই ট্রাফিক জেনারেট করতেছে। আচ্ছা, লিড তৈরি করতে, লিড কিভাবে তৈরি করে বলতে পারেন? তথ্য সংগ্রহের মধ্যে আমাদের কি কি নিতে পারি? হ্যাঁ, এটা কিন্তু আমাদের একটা ল্যান্ডিং পেজ করার আগে সেখানে কিন্তু আমরা ওখানে লিখবো ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ফোন নাম্বার, না হলেও ইমেল অ্যাড্রেস দিতে হয়। এটা কিন্তু আমাদের কাজের মধ্যে আছে। অবশ্য ওই সময় আপনারা আরো বিস্তারিত জানবেন। এখানে তো খালি উপর দিয়ে বলা আছে, যখন ভিতরে ওই কাজগুলো যখন টপিক বাই কাজ করবেন, তখন ওই সম্পর্কে আরো বেশি জানতে পারবেন। ট্রাফিক নিয়েও আপনাদের কাজ থাকবে, তারপর লিড জেনারেশন নিয়ে কাজ থাকবে। আচ্ছা, তারপর কি দিয়ে আছে?
পরিণামে বিক্রয় এবং ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি করতে পারে। এখানে আপনারা কি করতে পারবেন, এই যে আপনার যে অডিয়েন্স যাকে পাইলেন, আপনার পণ্যটা যাকে আপনি ওদের কাছে কি প্রচার প্রচারণা চালানেন, এর ফলে আপনি কি করতে পারবেন, ওর কাছে যার যার চাহিদা হবে, যার ওটার প্রতি আকৃষ্ট হবে, সে ওটা নিবে, আপনি ভালো মানের কোয়ান্টিটিতে কি বিক্রি করতে পারবেন। আপনি এমনি নর্মাল অবস্থায় যদি আমি একটা দোকান খুলি, রাস্তাতে যারা যাচ্ছে তারাই দেখতে পারবে, ঠিক আছে। কিন্তু ওটাকে যখন আমি ওই অ্যাডের মাধ্যমে মানে স্পন্সরে যাব বা ক্যাম্পেইন চালাবো, ধরেন আমাদের এই বগুড়া শহরের মধ্যে, তখন হবে কি, মানে ওই যারা যারা নেট ইউজ করতেছে, এখন কিন্তু বেশিরভাগ শহরের এলাকার মধ্যে বেশিরভাগ মানুষই 60% 70% মানুষই কিন্তু হচ্ছে এই ফোন চালায় না। 90% আমি এই জন্য বলতে পারতেছি না, অনেকেই আছে বাটন ফোনে এখনো ইয়ে আছে, আবার অনেকে আছে ফোন ঠিকই চালায় বাট ফেসবুক ওইভাবে ইয়ে করে না। কারণ ওদের বেচারি আমি 2-1টা মেয়ে পাইছি যারা ফোনই ইউজ করে না। মানে ওদেরকে আমি বললাম যে আপনার হোয়াটসঅ্যাপ, উনি ওনার হচ্ছে ভাইয়ের আইডিটা আমাকে দিয়েছিল, যার কারণে ওনাকে আমি ডিজিটাল মার্কেটিং নেওয়ার পরেও আমি পরে তাকে কি করেছি, বাদ দিয়েছি। কারণ কি, তাকে আমি যে হচ্ছে ক্লাসে অ্যাড করব, হ্যাঁ, তার কারণে আমার কি দরকার, মিনিমাম ওর জিমেল অ্যাড্রেসটা দরকার, তাই না? বা ওকে আমি ক্লাসে যে অন্তর্ভুক্ত করব, ওকে তো হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ঢুকে দিব না, কারণ স্টুডেন্টের সাথে আমার কমিউনিকেট করা লাগতে পারে, দুইটার মধ্যে কোনো কিছুতে তার সাথে আমার মিলতেছে না, এই জন্য তাকে আমি নিতে পারিনি। কিন্তু ওই স্টুডেন্ট কিন্তু খুব ভালো ছিল, তাই না? হ্যাঁ, যাদেরকে নিয়ে রাখছি তারাই ফেল করছে, আর ওরা ওই মেয়ে পাস করছে। পরীক্ষা দেননি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আবার কাজে ফিরে আসি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং, ইন্টারনেট এবং ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন সার্চ ইঞ্জিনটা কি, গুগল, ইয়াহু, বিং, যেখানে আমরা কি বিভিন্ন জিনিস সার্চ করি। তারপর সোশ্যাল মিডিয়া কি, ফেসবুক, ইনস্টাগ্রাম। তারপরে ইমেল কি, ইমেল, হ্যাঁ, ইলেকট্রনিক মেইল। এটা কিসের উপর ভিত্তিতে হয়, এটা হচ্ছে আমাদের যে সার্চ ইঞ্জিন আছে না, ওই সার্চ ইঞ্জিন হিসেবে আমাদের একটা নিজস্ব একটা অ্যাকাউন্ট থাকে। গুগলে আপনি যে অ্যাকাউন্ট খুলেন না, ওটাকে আমরা কি বলি, জিমেল। আবার যখন ইয়াহুতে যে অ্যাকাউন্টটা খুলেন, ওটা লাস্টে কিন্তু দেখবেন ওই নাম @yahoo.com, এইভাবে একটা নাম হয় না, এটাই হচ্ছে আপনার কি ইমেল অ্যাড্রেস। এখানে কি কি থাকে, ডোমেন নেম, আর কি থাকে, হোক। আর যখন কিছুই জানি না, আমরাও কিছু জানি না, ডিজিটাল মার্কেটিং এতে থাকি। আচ্ছা, যাই হোক, ও এরপরে তোমাদের আপনাদের জিমেল আইডি খুলে দেওয়া হবে না, তখন এইসব নিয়ে আবার বিস্তারিত বলা হবে। এখন তারপর কি আছে, ওয়েবসাইট কি, আপনাদের বিভিন্ন রকমের পেজ আছে না, সেটা। তারপরে মোবাইল অ্যাপ তো আমরা ব্যবহার করি, এবং অন্যান্য ডিজিটাল চ্যানেলগুলো সম্ভাব্য গ্রাহকদের সাথে কি করে, যোগাযোগ স্থাপন করে এবং সম্পর্ক তৈরি করতে ব্যবহার হয়। এখন অন্যান্য ডিজিটাল চ্যানেল যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এই রুমের মধ্যে কেউ ফোনে কথা বলবেন না, কথা বলতে হলে বাইরে যেয়ে কথা বলবেন। হ্যাঁ, থামেন, অল্প না। তারপরে কি আছে, এতে সৃজনশীল সামগ্রী সৃষ্টি, লক্ষ্যযুক্ত বার্তা প্রেরণ, ডেটা বিশ্লেষণ, অপটিমাইজেশন কৌশলগুলো সংমিশ্রণ জড়িত, যা কার্যকরভাবে কাঙ্ক্ষিত দর্শকদের কাছে পৌঁছাতে পারি।
এসবের সমন্বয়ে আমরা সুন্দর করে আমরা যাতে কন্টেন্ট লিখি না, হ্যাঁ, এটা কিন্তু কন্টেন্ট কি সবার কন্টেন্ট কি এক হয়? কারো কন্টেন্ট আমাদের ভালো লাগে, কারো কন্টেন্ট কি আমাদের অতটা আকর্ষণ করে না, ভালো লাগে না। এই যে যাদেরটা ভালো লাগে, এটা কেন ভালো লাগে? একটু ইউনিক লাগে বা আমার মন মতো হয়, এটা কি তার সৃজনশীল দক্ষতা। বুঝতে পারছেন? তারপরে লক্ষ্যযুক্ত বার্তা। এখন শীত শেষ হয়ে যাচ্ছে বা শীতের আগে, তখন আমাদের কিন্তু মানুষের কিন্তু শীতের পোশাকের দরকার পড়ে না, তখন কিন্তু তার লক্ষ্যমাত্রা বা এরকম কন্টেন্টটা হওয়া উচিত শীতের পণ্য প্লাস শীত রিলেটেড কোনো কথা বলা। বুঝতে পারছেন? কিছুদিন পর কি আসবে? রমজান। শীত শেষ হয়ে যাওয়ার পর রমজান আসবে না, ঈদ আসবে না, তখন আবার কি হবে? ওই রিলেটেড কন্টেন্ট করতে হবে, ওই রিলেটেড আপনাকে পণ্য সেবা আপনাকে দিতে হবে। তাহলে কি হবে? আপনার অডিয়েন্স এগুলো আপনারা পাবেন। অডিয়েন্স না তো, অডিয়েন্স তো এটা তো জাস্ট এভাবে পাওয়া যায়, বাট আপনি আপনার ক্লায়েন্ট পাবেন, যে আপনার হচ্ছে সেবাটা নিবে, তাকে পাবেন, গ্রাহক পাবেন। থামেন, ওই যে ওটা ও আসুক, তারপর ওই ছেলেটা আসুক। ওই ছেলেটা আসলে আমি ছবি তুলবো তারপর। আচ্ছা, তারপরে কি আছে? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর লক্ষ্য হলো একটি শক্তিশালী অনলাইন উপস্থিতি তৈরি করা এবং গ্রাহকদের আকর্ষণ করা এবং ধরে রাখা। ডিজিটাল মার্কেটিং এর সাথে জড়িত ডিজিটাল মার্কেটিং এর লক্ষ্য কি? একটি শক্তিশালী অনলাইন উপস্থিতি তৈরি করা। আপনারা অনলাইনে প্ল্যাটফর্মে নিজেদের একটা শক্তিশালী অবস্থান তৈরি করেন। কেন? র্যাঙ্কিং উপর দিকে আসতেছেন, অটোমেটিক তো আপনাদের নিয়ে, মানে আপনাদের ওই পণ্য নিয়ে বা আপনার ওই সেবা নিয়ে যদি কেউ যদি সার্চ দেয় যে এরকম আমার জিনিস লাগবে, সেক্ষেত্রে কি আপনি যখন সবার উপর দিকে র্যাঙ্ক করবেন, তাহলে আপনার শক্তিশালী অবস্থান হবে না? তারপরে আবার এখানে গ্রাহকদের আকর্ষণ বাড়ে, কারণ আমরা যখন কোনো টপিক নিয়ে যদি সার্চ দিই, হ্যাঁ, প্রথম র্যাঙ্কিং এর মধ্যে যে কয়জন থাকে, র্যাঙ্কে যারা আসে, তাদের মধ্যে 2-3টে সাইটের ভিতরে কিন্তু আমরা ঢুকে ওই পণ্যটা বা ওই মানে জিনিসটা আমি নিয়ে নিই। কারণ একটা আমার কি বার্ডের ছবি লাগবে, এখন আমি বার্ডের ফটো লিখে সার্চ দিলাম, অনেকগুলো ছবি আসলো বা অনেকজন সার্চে, তার মধ্যে কিন্তু আমরা প্রথম 2-3টাতে কিন্তু ঢুকি। নিচে কিন্তু আমরা আসলে ওখানে কিন্তু পেজ অনেকগুলো দেখায়, 1, 2, 3, 200, 300, 400, 500, হাজার হাজার হয়ে থাকে। হ্যাঁ, আমাদের কি কারণ এরকম মনে হয় যে 1000 নাম্বার পেজে কে আছে তারটা থেকে নিয়ে আসি? ধৈর্য হয়? এই যে আপনি যখন র্যাঙ্কিং উপরে আসবেন, তখন কি আপনার গ্রাহকদের প্রতি গ্রাহকরা আপনার প্রতি আকর্ষিত হবে, আকর্ষণ বাড়ে। তারপরে ধরে রাখা। আকর্ষণ বাড়লে এমনি তো আপনার হচ্ছে যখন সচরাচর আপনার ইয়েতে ভিজিট করতেছে, আপনি ওখানে ধরে রাখতেই পারবেন, কারণ কি ওদের ফলো হয়ে যায়, অটো ফলো হয়ে যায়। বা এরকমও দেখবেন, আপনি যদি কারোর গান বা কারোর ভিডিও যদি দেখতে থাকেন, ওই রিলেটেড গান বা ওর ভিডিওগুলো অটোমেটিক আপনাদের এরপর থেকে কিন্তু দেখায় না? ইউটিউবে কখনো দেখেছিলেন বা ফেসবুকে কোনো একটা রিলেটেড কোনো একটা ভিডিও দেখতেছেন, তারপর তো দেখবেন কয়েকদিন ধরে ওই রিলেটেড ভিডিওগুলো বারবার আসে না? হ্যাঁ, আচ্ছা, তা এখানে কি মার্কেটিং চ্যানেলের মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি চালনা করা যায়। এই তোমরা 3জন এখানে বসো, 2জন বসো। এই আচ্ছা, তারপরে কি আছে? এই ব্যবসাগুলিকে বৃহৎ দর্শকদের কাছে পৌঁছাতে, কারণ কি আপনারা যখন এই স্পন্সর
যখন চালাবেন বা ক্যাম্পেইন চালান, হ্যাঁ, তখন কি আমরা বগুড়ার মধ্যে অনেকগুলো মানুষের কাছে পৌঁছাতে পারি না? আমাদের কিন্তু কোনো পোস্টে যখন আমরা ভিউ নিয়ে আসি, হ্যাঁ, তখন কিন্তু আমাদের কি ভিউ কত হাজার হাজার হয়ে যায় না? হ্যাঁ, রিলস ভিডিও এটা কিন্তু আমরা দেখি কিন্তু হাজার হাজার লাখ লাখ হয়ে গেছে হয়। কিন্তু সত্যি কথা বলতে আপনি যদি ডাইরেক্ট ট্রেডিশনাল মেথডে যদি দেখাতেন কতগুলো মানুষের কাছে পৌঁছাতে পারতেন অত অল্প সময়ের মধ্যে। আমাদের এই প্রতিষ্ঠানে আমরা অ্যাড চালাইছিলাম না, 7 দিনে মিনিমাম 30-40 হাজারের কাছে আমাদের ভিউ চলে গেছে। হ্যাঁ, কিন্তু আমি কি আমাদের কি সম্ভব হতো এই 7 দিনের মধ্যে 30-40 হাজার মানুষের কাছে হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য পাঠানো? না, সম্ভব হতো না। এটা আমাদের কি করতেছে, বৃহৎ দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করতেছে বা তৈরি করে দিচ্ছে বা পৌঁছে দিচ্ছে। তার প্রচেষ্টার কার্যকারিতা ট্র্যাক এবং পরিমাণ করতে এবং তাদের কৌশলগুলি অপটিমাইজ করার জন্য ডেটা চালিত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এখানে এই ডিজিটাল মার্কেটিং কি করতেছে, আমরা যে পণ্য বা হচ্ছে কে নিচ্ছে এগুলো সম্পর্কে আমরা কি করতে পারি, অ্যানালাইসিস করতে পারতেছি। তারপর কাদের চাহিদা কি চাহিদা এগুলো আমরা বলতে পারতেছি। তারপর এই কৌশলগুলো আমরা কি করতে পারছি, অপটিমাইজ করে ডাটা চালিত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ধরেন আপনি এর আগে কোনো ক্যাম্পেইন চালাইছেন, লোকেশন ঠিক করছেন না, এজ ঠিক করছেন না, ওটা দেখে আপনি বুঝতে পারবেন না যে এইভাবে করছিলাম এর দ্বারা আমার কতগুলো মানুষ আসছে, এতগুলো মানুষ আসছে। বাট তারপরে বারে একটু ভিন্নতা করছেন কিন্তু গ্রাহক কমে গেছে, আসেনি, তাহলে কি এই যে ক্যাম্পেইন যেটা করছেন সেটা কি আপনার ঠিক হয়েছে? এখান থেকে আপনি কি আপনার ভুলগুলো বুঝতে পারবেন না? ওকে, এখন বলেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কথাগুলো বুঝতে পারলেন? ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং হলো আধুনিক প্রযুক্তি বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমার পণ্য বা সেবাকে প্রচার করা, বিক্রি করা না, প্রচার করা। তার বিক্রি আমরা করতে পারতেছি, হ্যাঁ, প্রচার করার পরে তো, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কাজ কি? না, ডিজিটাল মার্কেটিং এর কাজই হচ্ছে আমরা প্রচার করা। বুঝতে পারলেন? কারণ কি বিক্রি করতে পারতেছি, আমি সেবাও দিতে পারতেছি, সেবা নিতে পারতেছি, তাই সব তো আমরা ওইভাবে লিখতে পারবো না। আমরা ডাইরেক্ট একটাই বিজ্ঞাপন চালাচ্ছি বা প্রচার চালাচ্ছি। তারপরে কি আছে, ডিজিটাল মার্কেটিং এর উদ্দেশ্যটা কি হতে পারে? হ্যালো, ডিজিটাল মার্কেটিং এর উদ্দেশ্য কি হতে পারে? আমি একটু এই ক্লাসের মধ্যে একটা কম্পিউটার পড়বে একটু সেটআপ। ডিজিটাল মার্কেটিং এর উদ্দেশ্য, হ্যাঁ, ব্র্যান্ড প্রচার, গ্রাহক খোঁজা, অল্প সময়ের মধ্যে বেশি মানুষের কাছে পৌঁছানো, ট্রাফিক জেনারেট করা, র্যাঙ্কিং এ উপরে আসা, লিড নেওয়া, অনেক কিছু। ওকে, তা এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কি বুঝতে পারছেন? তাহলে কি এই টপিক শেষ, এখন পরের টপিকে যেতে পারবে। পরের টপিকে কি ছিল? টাইপ অফ ডিজিটাল মার্কেটিং, মানে ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ কি আছে? এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজ। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে কারো কি ধারণা আছে? সার্চ ইঞ্জিন অপটিমাইজ, এসইও। আমার ওয়েবসাইটটা যেন সবার উপরে থাকে বা উপরের দিকে থাকে। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে হচ্ছে ফার্স্ট পেজে আনার জন্য আমরা এক্সিকিউট করি। আচ্ছা, মূলত এসইওটা কি? না, আপনারা বলেন এসইওটা কি? হ্যাঁ, অপটিমাইজেশনটা কি? মানে ওই এসইওর
কাজগুলো করবো সব কিছু অপটিমাইজেশন। হ্যাঁ, কি কি আছে সেগুলো? কি কি করব এটাই তো অপটিমাইজেশন। আপনি ওটা করার ফলে ভালোভাবে করছেন, বিদায় র্যাঙ্কিং এর উপরে আসছেন। এখন আপনি যদি অপটিমাইজটা ঠিকভাবে না করতে পারেন তাহলে আপনি র্যাঙ্কিং এ পিছিয়ে পড়ে থাকবেন। কিন্তু যা যা করবেন সেটাই হচ্ছে আপনার অপটিমাইজ। অপটিমাইজ ঠিকঠাক হলে এখন সেটা যদি সার্চ ইঞ্জিনে করেন তাহলে ওটা সার্চ ইঞ্জিন অপটিমাইজ। এসজি দরকার, এসজি এসিও বলে ফর আউট আসলে এখন মানুষ এআই কে জিজ্ঞেস করতেছে সায়েন্স AI কত সাব করে? জেনারেল এআই নিয়ে অবশ্যই আমার ইচ্ছা আছে যে এআই নিয়ে কাজ করার। এরপরের ওটা কি সম্ভব করা যাবে? না, ওটা নিয়ে এরপরে আমার লক্ষ্য আছে এই ডিজিটাল মার্কেটিং এর পরে আমি শিখাচ্ছি ঠিক আছে, কিন্তু আমি এআই নিয়ে মানে জ্ঞান অর্জন করার চেষ্টা করব। আচ্ছা, সহজ না। আপনি এআই এ তথ্য দিচ্ছেন, ও আপনাকে তথ্যর আউটপুট দিচ্ছে ঠিক আছে, বাট ও কেন করতেছে, কিভাবে করতেছে, আপনি নতুন একটা এআই সফটওয়্যার কিভাবে তৈরি করবেন, ওটার বাগ কি কি থাকতে পারে, এসব নিয়ে তখন অ্যানালাইসিস করবেন না, তখন বলবেন বাহ আমি কি সমুদ্রে নামছি না হচ্ছে মহাকাশে গেছি। আচ্ছা, তারপরে কি আছে? এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং। এখানে কি করা হয়? তারপরে এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে কি করা হয়? সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে মার্কেটিং চালানো। লিড জেনারেশন, তথ্য সংগ্রহ। ই কমার্স, হ্যাঁ অনলাইনের মাধ্যমে বিজনেস চালানো। অ্যাফিলিয়েট মার্কেটিং, অন্যের প্রোডাক্ট বিক্রি করে কমিশন পাওয়া। বাহ, এটাকে আমাদের ভাষায় কি বলে, লোকাল ভাষায় তাহলে দালালি। এই যে পারফেক্ট, তুমি একদম পারফেক্ট অ্যানসার দিছো, মানে খাপে খাপ। এটা লোকাল তোমরার ভাষা। দালালি মানে নিজের কোনো কাজ নাই, জাস্ট খেলে ওর পণ্যটা আমি বিক্রি করে দিচ্ছি, মাঝখান থেকে আমি কি নিচ্ছি? ওরা খায় ও benefit। হ্যাঁ, ও তো সেবা ও তো করেই খালাস, বিক্রি করতে পারতেছে না, এর জন্য আমি বিক্রিটা করে দিচ্ছি আর মাঝখান থেকে আমি কমিশনটা খাচ্ছি। ওখানে তার জন্য একটা ক্রিয়েটিভিটি দরকার থাকে না, না? এখানে হতে পারে দালাল, আমি এমনি বললাম, তা ওইরকম কিছু না, কারণ ও কি করতে সক্ষম, তৈরি করতে সক্ষম, কিন্তু পণ্য যার কাছে সেবা দিবে ওই গ্রাহকের কাছে পৌঁছাতে ও সক্ষম না। বুঝতে পারছেন? ও যখন এরকম দুইটাই পারবে তখন ও একদম পারফেক্ট। ও পারফেক্ট না দেখেই তো আপনাকে যে কাজ করে নিচ্ছে, ও শুধু বানিয়ে রেখে গেল, বিক্রি হচ্ছে না, তাহলে কি চলবে? ও যখন আপনাকে দিয়ে বিক্রি করে নিচ্ছে, আপনি ওর হয়ে খাটতেছেন, তে আপনি কি মাংনা মাংনা খাটবেন? মাংনা মাংনা তো আপনি তো আপনার বাপ মায়ের জন্যও তো খাটতেছেন না। খাটবো স্যার, ওটাও না। হ্যাঁ, স্বাদ তো আছে ওখানে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, অনেক সময় আমরা দেখেন এখানে এরকম হতে পারে যে সার্চ ইঞ্জিন কি শুধুমাত্র এটুকু কথা বললেই হয়ে যেত, কিন্তু আমি এমনি গল্পের তালে বা আলাদাভাবে কথা বুঝাচ্ছি। হ্যাঁ, এতে কি কারো সমস্যা হচ্ছে? না, যদি বলেন যে এভাবে সমস্যা হচ্ছে তাহলে অফিসিয়াল ভাবে যেটা আছে মানে বইয়ে বা যেটা আছে খালি সেই টপিকগুলো ধরে দিলেই হবে। স্যার আপনি বিস্তারিত আলোচনা করেন লাস্টের দিকে পিডিএফ আপনি আজকেই পেয়ে যাবেন, শর্ট আনসার এমসিকিউ এর, এমসিকিউ বা রিটেন। আচ্ছা, তারপরে কি আছে? পিপিসি এর কাজ কি? পে পার ক্লিক অ্যাডভার্টাইজিং এর কাজ কি? যেখানে অ্যাডভার্টাইজার হচ্ছে প্রত্যেকটা ক্লিকের জন্য খরচ করে। এটার সাথে কাজ সম্পর্কিত আছে উপকারে পাঁচটার মধ্যে। এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং। ওকে, তাহলে আপনারা সত্যিই ভালো শিখছেন। এটা কিন্তু ওই এসইএম এরই একটা অংশ, কারণ যখন আপনারা ওই সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে কাজ করবেন তখন কিন্তু এটা ব্যবহার হয় বা ওখানে এটার কাজ আছে, কারণ এখানে আমার পে করা লাগছে না, পে পার ক্লিক
এটা আমরা কোথায় দেখতে পারি? সেটা হচ্ছে ওই যে কিওয়ার্ড রিসার্চ এর মধ্যে কিন্তু আমরা কস্ট পার ক্লিক এগুলো আমরা বের করি না, এগুলো কিন্তু ওই রিলেটেডই। আচ্ছা, কন্টেন্ট মার্কেটিং, আমরা কোনো একটা কন্টেন্টের উপর কি করতে পারি? মার্কেটিং করতে পারি। তারপরে কি আছে? ইমেল মার্কেটিং, ওই ইমেলের মাধ্যমে আমরা পণ্য সম্পর্কে তথ্য দিয়ে 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 মার্কেটিং করতে পারি, তাই না? তারপরে কি আছে? ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি? আপনি হচ্ছে এই যে আরো স্যার ইউটিউবে আছেন, আপনি ইনফ্লুয়েন্সার, আমি আমার একটা প্রোডাক্ট নিয়ে যেয়ে বলতাম যে এটা হচ্ছে প্রমোশন করে। ওকে, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু আমি ইনফ্লুয়েন্সার না। আপনাকে বুঝালাম স্যার। হ্যাঁ আপনি বুঝলেন, ঠিক আছে, কিন্তু আমি ইনফ্লুয়েন্সার না। এর কারণ আছে। ইনফ্লুয়েন্সার হতে গেলে কতগুলো ফলোয়ার হতে হয়? 10 লক্ষ। ওটার একটা রেঞ্জ আছে, সমস্যা না। এটা এখন না, মানে আপনাদের আরো ধীরে ধীরে আরো টপিক আছে। ইনফ্লুয়েন্সার হতে গেলে আপনারা কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছেন? মিডিয়াম, লো না হাই? ইনফ্লুয়েন্সার হলেন আপনি কোন ক্যাটাগরির ইনফ্লুয়েন্সার? মানে স্পোর্টস রিলেটেড না হচ্ছে সিনেমার সাথে যুক্ত, না এরকম একটা ক্যাটাগরি করে দেওয়া আছে না? এটা এসব ক্যাটাগরি যেগুলো ছিল না, এগুলো আপনাদের পরের ব্যাচ আছে না, ওদেরকে আমি এগুলো শিখাইছি, মানে এইভাবে সিরিয়াল বাই যায়নি, যার কারণে একটু অসুবিধা হচ্ছে। সাউন্ডগুলো দেন স্যার, এভাবে কি? আপনিও কিছু কিছু আমাদেরকে ধারণা দেন আপনার থেকে। কারণ বোঝাতে এটা না না, সিলেবাসের বাইরে যেটা বুঝাবো না, এই যে ইউনিটটা যখন শেষ হয়ে যাবে তখন তো আমি ওই যে ওদের যেভাবে শিখেছি না, তখন ওইভাবে ক্লাস নেব, তখন আপনারা ওই সম্পর্কে অনেকগুলো বুঝতে পারবেন, যেটা আপনার হচ্ছে কাজে লাগবে। কিন্তু এখন ওই যে রুলস যেটা আমাকে বলছে সেই হিসেবে যাচ্ছে, সিএস অনুযায়ী যাচ্ছে, এই কারণে সিএস এর বাইরে থেকে আপনাদের কোনো প্রশ্ন হবে না। তাহলে এই সম্পর্কে আপনাদের তথ্যটা আমি দিয়ে দিলে আপনাদের রিটেন পার্ট প্লাস জবটা আমার হয়ে যাচ্ছে। তারপরে আপনাদের বেসিক আলাদা যেগুলো জ্ঞান দরকার সেগুলো দিলে তো ওটা তো আপনার কাজে লাগলো বা এদের হেল্প হলো। কিন্তু আগে কি ওই যে এনএসডি যে বাইন্ডিং করে দিয়ে আছে সিএস এবং সিভিল এম এর, যেটা আপনাকে শেখাতেই হবে, সেটা আমি আগে কি করব? আপনাদের শিখাবো। তারপরে কি আছে? অ্যানালাইসিং আর কি? ডাটা ট্র্যাকিং। এর কাজ কি? এটাই তো মূলত আমরা যে কন্টেন্ট বা ভিডিও বা যেটাই করি এটার মাধ্যমে তো আমরা বুঝতে পারি। হ্যাঁ, এটার উপর আমরা বুঝতে পারি কোন পোস্টে কি রকম ভিউ হয়েছে, কোনটার প্রতি কোন কি রকম মানুষ হচ্ছে আকর্ষিত হয়েছে। হ্যাঁ, তারপরে আপনি এটার উপর আপনি বুঝতে পারেন যে আপনার যারা গ্রাহক যারা দেখিছে তারা কি চাচ্ছে, কোনটা খাচ্ছে বলতে মানে কোনটা ওর পছন্দ হয়েছে। আচ্ছা, তাহলে এখন আমরা কি শিখলাম? এই টাইপ অফ ডিজিটাল মার্কেটিং। এখন জাস্ট এই টাইপ অফ ডিজিটাল মার্কেটিং এর জাস্ট প্রত্যেকটারই হালকা করে জানবো, বিস্তারিত না, হালকা করে প্রত্যেকটা টপিক আলাদা করে জানবো। এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও, এর মধ্যে রয়েছে আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের ফলাফলে দৃশ্যমানতা উন্নত করার জন্য অপটিমাইজ করা। এখানে মূলত কি, আপনারা যখন আপনাদের সার্চ ইঞ্জিনে কোনো কিছু লিখে সার্চ দেন, বিনিময়ে ও আমাকে কি আউটপুট দেয় না? আউটপুটকে এখানে আমরা কি বলতেছি? ফলাফল। ও আমাকে একটা লেখার বিনিময়ে আমাকে একটা তথ্য দিছে, ওটা আমার কি? ফলাফল। এই ফলাফলটা কি? দৃশ্যমানে উন্নত করার জন্য। এখন দৃশ্যমান কি? র্যাঙ্কিং এ আসা। এখন আপনি র্যাঙ্কিং এর উপরে আসলেন, এটাকে আমরা বলি দৃশ্যমান। আর উন্নত করা মানে আমি যত র্যাঙ্কিং এর উপরে আসবো, প্রথম পেজে যদি চলে আসি, হ্যাঁ, তাহলে কি আমার দৃশ্যমান উন্নত হলো না? এটাই। এতে কিওয়ার্ড কৌশল গবেষণা, মানে আপনি এসইও যদি করতে চান সেক্ষেত্রে আপনার কিওয়ার্ডের কৌশলগত গবেষণা জানা লাগে। কারণ কিওয়ার্ডটা এমন একটা জিনিস যেটা লিখেই তো মানুষ সার্চ দেয়। এখন যেটা লিখে বেশিরভাগ মানুষ সার্চ দিচ্ছে সেই কিওয়ার্ডটা যদি আপনার পোস্টের মধ্যে
ইনক্লুড না থাকে তাহলে কি আপনার সাইটটা ওর কাছে ভিজিবল হবে? তো এই জন্য কিন্তু কিওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি ওদেরকে হচ্ছে সবকিছু শেখানোর পরে এসইও শিখাইছিলাম, এই কিওয়ার্ড রিসার্চ এগুলো, মানে সিএল ব্যাগ। আমি তো এখন একটু না খারাপই লাগতেছে, তাই না? যে সারাদিন খালি একটু না খালি লেখলে জ্ঞানই শুনতেছি, একটু না নেট যে চালাবো বা হচ্ছে অ্যাকাউন্ট খুলবো এটা এরকম করতে পারতেছি না, এরকম মনে হচ্ছে। এতে কি আচ্ছা এটা তো বলছি, যেমন অন পেজ অপটিমাইজেশন, তারপরে কি লিখছে লিংক বিল্ডিং এবং প্রযুক্তিগত অপটিমাইজেশন, অর্গানিক অনুসন্ধান, র্যাঙ্কিং উন্নত করার জন্য অন্তর্ভুক্ত। এখন এসইও আমরা কিসের জন্য করতেছি? হ্যাঁ, ওয়েবসাইটকে র্যাঙ্কিং এ আনা এবং অর্গানিক ট্রাফিক। এসইও যদি আমরা সঠিকভাবে করতে পারি আমাদের ট্রাফিকটা কিন্তু অর্গানিক ভাবে চলে আসে। আমার আগের পোস্টগুলোতে যতটা না ভিউ হতো, এখনকার পোস্টগুলো ভিউ হয় না। না, বিষয়টা হচ্ছে কি, এই যে আমি যে পোস্ট করেছি না, আমার পোস্টগুলোতে দেখবে জাস্ট এই পোস্টের নাম আর জাস্ট ভিডিওটা ছেড়ে দিছি। কারণ এটা নিয়ে যে পোস্ট করার জন্য যে আমি লিখবো, ডেসক্রিপশন লিখবো, লেখার মতন আমার সময় হচ্ছে না। স্যার আমরা একটা করছিলাম, কিন্তু মানে এমন একটা কিওয়ার্ড নিছি, ওইটা হচ্ছে র্যাঙ্কিং আছে, ওইটাতে সার্চ করলে র্যাঙ্কিং এ আসবে, সবার প্রথমে আসবে, কিন্তু ওই কিওয়ার্ড দিয়ে কেউ সার্চ করে না। মানে আমাদের ক্লাসে এটা ছিল আগে। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, আমিও কম্পিউটার অপারেশন লেভেল 3 যখন ক্লাস করাতাম, ওটার আবার র্যাঙ্কিং আমি করে করতাম। ওটার ভিউ দেখবেন 1800 ইউটিউবে ভিডিও ভিউ হয়েছে, বুঝতে পারছেন? আমি সেটাই অবাক হয়েছি যে আমারও ভিডিওগুলো কারোর এতগুলো মানুষ দেখার ধৈর্য হয়েছে, 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিওগুলো। কারণ কি দরকার লাগছে? কারণ কি কম্পিউটার অপারেশনের পরীক্ষা হচ্ছে না, স্টুডেন্টদের দরকার পড়ে না যে বিভিন্ন কাজগুলো শেখার জন্য, তখন ওরা ওই ভিডিওগুলো দেখে। আপনাদেরও এটা দরকার পড়বে। আচ্ছা, গুগলে ওয়েবসাইটকে ফ্রি রেজাল্টে উপরে আনার প্রক্রিয়া এসইও আমরা কেন করি? যাতে আমাদের যে ওয়েবসাইটটা ফ্রিতেই রেজাল্টে মানে ফলাফল যে দিচ্ছে তার উপরে র্যাঙ্ক করতে পারে বা উপরে যেন আনতে পারি, এই জন্যই কিন্তু আমরা এসইওটা করি। বুঝতে পারছেন? স্পন্সর করলে তো এমনিতেই উপরে আসবে, স্বাভাবিক বিষয়। কারণ আমি তো টাকা দিছি করে দিবি না কেন? আর তা হোক, কিন্তু এখানে কিন্তু আবার একটা জিনিস হয়, এইগুলো ওয়েবসাইট থেকে আমরা ইনকাম করতে পারি না, কিন্তু যখনই আপনি মানে পে করে স্পন্সর বা পে ক্যাম্প চালাবেন, তারপরে কিন্তু ওই পেজ থেকে আর ইনকাম করা যায় না। এর দিন অন্যগুলো করেন আচ্ছা, তারপরে এটা নিয়ে শর্টকাট কি আছে দেখেন। উদাহরণ, বেস্ট মোবাইল ইন বাংলাদেশ, এটা লিখে যদি আমি প্রথমে সার্চ দিই, হ্যাঁ, প্রথমে যারা আসবে তাদের ওয়েবসাইটটা কি ভালোভাবে এসইও করা আছে, বিধায় ওদেরটা উপরে আসছে। আর তার উপরে যদি কেউ আসছে এবং তার ভিতরে যদি কি লেখা থাকে স্পন্সর, তাহলে কি মনে করতে হবে? সে টাকা ঢেলেছে, টাকা না, তাই না? কিছু বলবেন? বলেন। তারপরে টপিকে কি ছিল? সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং হলো সার্চ ইঞ্জিনে অর্থের বিনিময়ে বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে পণ্য বা সেবা প্রচারের একটি কার্যকর ডিজিটাল মার্কেটিং কৌশল। তাহলে সার্চ ইঞ্জিন মার্কেটিংটা কি? ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ, এবং এটা কি একটা কৌশল। কৌশলটা কিভাবে কাজ করে? আমরা টাকাটা দিই, যার ফলে কি অটোমেটিক আমার বিজ্ঞাপনটা
রান করে, তাই না? এখন এই যে সার্চ ইঞ্জিনে আমরা কি দিচ্ছি, অর্থ দিচ্ছি, বিনিময় কি হচ্ছে, আমার পণ্য বা সেবা আমি আমার প্রয়োজনীয় যে এলাকা ভিত্তিক বা যে এজ ভিত্তিক যে গ্রাহকদের আমার দরকার তাদের কাছে কি যাচ্ছে, বা ওই রিলেটেড যারা চাচ্ছে ওই ব্যক্তিদের কাছে কি আমার পণ্য বা সেবা সম্পর্কে তথ্য চলে যাচ্ছে, মানে আমার প্রচার হচ্ছে, তাই না? এই পদ্ধতিতে সাধারণত গুগল, বিং ইত্যাদি সার্চ ইঞ্জিনে নির্দিষ্ট কিওয়ার্ডের উপর ভিত্তি করে বিজ্ঞাপন প্রদর্শন করা হয়। এখন কিওয়ার্ডের কথা বলছে না, আপনারা কি কিওয়ার্ড রিসার্চ করছিলেন? ওটার মধ্যে যেটার কস্ট পার ক্লিক বেশি এটা ভালো, না যার কস্ট পার ক্লিক প্রাইস কম সেটা ভালো? কিওয়ার্ড তো হচ্ছে সার্চ হলেও আচ্ছা, ওটা তো আমি ওই ফরম্যাটে যাইনি। এখন একটা কিওয়ার্ড, হ্যাঁ ধরেন আমি একটা মানুষ, আমি আমার বাপ মায়ের কাছে তো আমার আরো সন্তান আছে, মানে আমার বাপ মায়ের আরো সন্তান আছে না, তাদের মধ্যে কে ভালো এই হিসেবে আমাকে জাজমেন্ট করতে পারে। আমি যখন ক্লাসে থাকবো, এই ক্লাসের মধ্যে যতগুলো স্টুডেন্ট আছে আমাকে কোনো আলাদাভাবে জাজমেন্ট করতে পারে না? ঠিক তেমনি ওই কিওয়ার্ডের মধ্যে কি লেখা আছে, টি শার্ট বা টি শার্ট এক্সেল, এই কিওয়ার্ডটা আছে। এখন আমি বলতেছি হ্যাঁ টি শার্টের উপর আমি হচ্ছে কিওয়ার্ডগুলো নিব, এর মধ্যে সার্চ ভলিউমের উপর ভিত্তিতে কোন কিওয়ার্ডটা নেওয়া উত্তম। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, সার্চ ভলিউম যেটা বেশি আছে সেটা আপনি নিলেন। ঠিক তেমনি কস্ট পার ক্লিক এগুলোর উপরও কিন্তু হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা করে ইয়া করে নিই আমরা। সার্চ ভলিউম বেশি থাকলে কেন নিব, এক্সপ্লেইন করেন। সার্চ ভলিউম কেন নিই, কারণ যে কিওয়ার্ডটা ইউজ করেছি ওই কিওয়ার্ডের কি বেশি মানুষ সার্চ করেছে, তাই না? তার মানে আমি যখন ওই কিওয়ার্ডটা নিব তখন কি বেশি ক্লায়েন্ট আমার ওটা লেগে সার্চ দেবে এবং আমার ওই তথ্যটা তার ওখানে ভিজিবল হবে, বা ওই মানুষের এই নামের মানে এই নামের সার্চ দেওয়ার গ্রাহকটা বেশি। যখন আমি ওই মানে ওই কিওয়ার্ডটা আমার মধ্যে রাখবো, সার্চ দিলে আমার মানে সাইটটা তার কাছে ভিজিবল হবে। এখন কিওয়ার্ডটা শুধুমাত্র ওটাই দিতে হবে তা না, কিওয়ার্ডের মধ্যে কিন্তু কয়েকটা আছে, শর্ট, লং, হ্যাঁ এগুলো অনেক কিছু কাস্টমাইজ করে একটা পোস্টের মধ্যে কয়টা কিওয়ার্ড দেওয়া উত্তম বলতে পারেন? বলেন 3 ওয়ার্ডের কয়টা কিওয়ার্ড দেওয়া উচিত? 5 থেকে 7টা। এখানে শর্টও থাকা উচিত, লংও থাকা উচিত, প্লাস আপনার রিলেটেড কিওয়ার্ড। হ্যাঁ এটা মেইন জিনিস, কারণ কি আপনার ওই মেইন কিওয়ার্ড আর সাপোর্টিং হোক সমস্যা নাই। কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনাদের জবও আছে, প্লাস এটা নিয়ে আলাদা থিওরি আছে, তখন আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। হিরো আলম এই নেম তো কিওয়ার্ড হয়ে গেছে, এই গুগলে লিখতে হিরো আলম চলে দিচ্ছি। আচ্ছা, এই কৌশলে আমরা তারপর কি আছে, এই পদ্ধতিতে সাধারণত গুগল, আচ্ছা এটা তো বলছি, এই পদ্ধতিতে সাধারণত গুগল, বিং ইত্যাদি সার্চ ইঞ্জিনের নির্দিষ্ট কিওয়ার্ডের উপর ভিত্তিতে বিজ্ঞাপন প্রদর্শন করে, যাতে ব্যবহারকারী কোনো পণ্য বা সেবা সংক্রান্ত শব্দ সার্চ করলে বিজ্ঞাপনটি সার্চ রেজাল্টের উপরে অংশে বা পাশে দেখা যায়। ধরেন ওই কিওয়ার্ড ও লেখে সার্চ দিল, তখন হবে কি আপনার ওই পেজটা বা আপনার ওই সাইটটা কি করবে, উপর দিকে হয় মানে ডেস্কটপের ডান দিকে ছোট আইকনে আসবে, না হয় একদম র্যাঙ্কের উপরে লেখাই থাকবে স্পন্স। বুঝতে পারছেন? তারপরে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর প্রধান উদ্দেশ্য হলো অল্প সময়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্য গ্রাহকের কাছে পৌঁছানো, ওয়েবসাইটের ভিজিটর বৃদ্ধি করা, বিক্রয় বা লিড অর্জন করা। এই কৌশলে বিজ্ঞাপনদাতা সাধারণত পে পার ক্লিক, যেটা হচ্ছে পিপিসি মডেল ব্যবহার করে, যেখানে বিজ্ঞাপনে ক্লিক হলে নির্দিষ্ট অর্থ পরিশোধ করতে হয়, মানে যতবার ঢুকবে ততবার আমার থেকে কাটবে।
ইনকামই করতে পারি না, দিবটা কি? আমারই ওয়েবসাইট আপনি ভিজিট করছেন, যতবার ভিজিট করবেন আমাদের কাটবে। ক্লিক যে করতেছি, ভিতরে ঢুকতেছি, ভিজিট করতেছি, স্যার এটা হচ্ছে একটা জিনিস এখন ক্লিক তো করছি, কাটবে না? কাটবে অবশ্যই, কিন্তু বারবার না না, একজন সেটা আলাদা বিষয়, ওটা কিভাবে কাটতেছে না কাটতেছে সেটা তো আমি তো যাচ্ছি না। কিন্তু এখন একাধিক ব্যক্তি ঢুকতেছে, আমার তো যাচ্ছে টাকা, তাই না? হ্যাঁ আমি দেখলাম দিলাম না, তাহলে তো দিলাম। হ্যাঁ, ক্ষতি তো। স্যার না স্যার এটা না, ওদের লাভ না থাকলে ওরা কি উদয় এক চালু করতে এরকম হয় না। না না, উনি অ্যাড চালু করছে কিন্তু নিল না, এদিকে ওনার থেকে টাকাগুলো কাটে নিচ্ছে। দরকার নাই তো, এসিও করবে তাহলে তো না না, ওনার লস হচ্ছে না, কিন্তু সত্যি কথা বলতে কি লসও হয় না লস হয় না। এখানে। কিন্তু আপনি যে ক্লিক করছে, কেন ক্লিক করছে ওই সম্পর্কে জানতে চাই। হতে পারে সে ডাইরেক্ট গ্রাহক যেটা নেন, ক্লায়েন্ট যেটা নেন, এটার মধ্যেও পার্থক্য আছে, এটার মধ্যেও স্তর আছে। খালি ইমপ্রেশন বাড়িয়ে দিচ্ছে। না না, এখানে কিছু ক্লায়েন্ট থাকে যারা ডাইরেক্ট নিবে, হ্যাঁ ডাইরেক্ট আপনার কি পণ্যটা কিনবে এই জন্য আসে। কেউ আছে এখন টাকা নাই, ভবিষ্যতে কিনতে পারে, এই উদ্দেশ্যে তথ্য নিতে আসবে। ওই যে আপনাদের ওই কিওয়ার্ড রিসার্চের সময় সি লেখা থাকে, সি লেখা থাকে, আই লেখা থাকে, এগুলো কখনো দেখছিলেন? গোল বৃত্তর মধ্যে হ্যাঁ, সি লেখা থাকে, আই লেখা থাকে, কেন লেখা থাকে জানেন? ওটা যে একটা আপনাকে যেটা বোঝাচ্ছি না, ওটার মধ্যে বিস্তারিত বলা আছে। কমার্শিয়াল হলে সি আর ইনফরমেশন হলে আই, মানে না এগুলো কেন মানুষ ডাইরেক্ট কিনবে এই জন্য সে কি করে ওই কমার্শিয়াল ভাবে ওটা সার্চ দিচ্ছে। আর যখন সে শুধুমাত্র কি জানতে যাচ্ছে, কি ধরেন আমি 10 থেকে 15,000-এর মধ্যে কি ফোন আছে এটা আমি সার্চ দিলাম, তাহলে কি আমি জানার জন্য জিজ্ঞেস করতেছি। বা আমি লিখলাম স্যামসাং ফোন, তার মানে কি স্যামসাং এর কোনো নতুন নতুন ফোন মানে পাবলিশ করছে কিনা আমি সেটা জানার জন্য ইউজ করতেছি, এটা কি ইনফরমেশনাল। বাট আমি যখন সার্চ দিব যে রিয়েলমি 8 এই ফোনটা বা আইফোন 12 এটা লিখে যখন আমি সার্চ দিব, তার মানে কি আমি ওই ফোনটা কিনতে চাচ্ছি, কেনার আগে দাম দেখতে পারি বা ওটার কনফিগার কি কি আছে এটা জানার জন্যই তো আমি ওটা সার্চ দিচ্ছি। কারণ কি ডাইরেক্ট আমার মডেল টডেল একদম পুরোটা মিলে আমি সার্চ দিচ্ছি, বুঝতে পারছেন? মানে আমি স্থির করেই রাখছি যে আমি আইফোন 12 নিতে পারি, বুঝতে পারছেন? এখানে কিওয়ার্ড লিখে সে সার্চ দিছে, তার সাথেও মনে করেন বোঝা যায় যে এ কোন রিলেটেড ব্যক্তি, সে খালি দেখতে আসছে না কিনতে আসছে নাকি মনে করেন ভুল করে ঢুকে পড়ছে। না বিষয়টা হচ্ছে কি, এই যে এইভাবে যদি বলতে থাকি না তাহলে হবে কি একদিনের মধ্যে একটা ওইরকম এসএমএম টপিকটা শেষ হয়ে যাবে। কিন্তু এই এসএমএম এর প্রতি আপনাদের 40 ঘন্টা সময় দেওয়া আছে স্যার আপনি শেষ করে দিলে তো সমস্যা নাই, আমরা না? আরে প্র্যাকটিস তো করা ওটা নিয়ে যখন জব আছে ইয়ে আছে ওগুলো কি শেষ হয়ে যাবে? 40 ঘন্টা, বুঝতে পারছেন? 10 দিন সময় দেওয়া আছে। হ্যাঁ, তার আপনাদের কাছে মনে হচ্ছে যে এগুলো, কিন্তু অনেকে আছে যে ওই টপিকগুলো সম্পর্কে সবারই মাথায় পড়তে যাচ্ছে। কারণ কি আমি তো জাস্ট টপিক সম্পর্কে ধারণা দিচ্ছি, এখন কিন্তু কাজে যাইনি। এগুলোর ভিতরে এক একটা টপিকের মধ্যে আর বিস্তারিত আছে, ওই বিস্তারিতের মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট ধরে আবার বিস্তারিত আছে। যেটা তো আমি বললাম সার্চ ভলিউম, এটা নিয়েও কিন্তু আলাদা ক্লাস হয় যে সার্চ ভলিউমটা জিনিসটা কি, তারপরে কস্ট পার ক্লিক কি, এগুলো নিয়ে আলাদা আলাদা ক্লাস আছে। যাই হোক, তারপরে কি আছে, এই সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে বিজ্ঞাপনের বাজেট বা টার্গেট, লোকেশন, বয়স, গ্রাহক এবং সময় নিয়ন্ত্রণ করা যায়। কারণ কি আপনি যখন ওই যে ক্যাম্পেইন চালাবেন, পেইড ক্যাম্পেইন যেটা চালাচ্ছেন, সেই ক্যাম্পেইন যখন চালাবেন তখন ওখানে আমাকে কি করতে হয়, টাকা দিতে হয়। টাকা যে আমি দিই কার উপর দিই, ওই যে আপনার লোকেশনের উপর ভ্যারি করে যে কি রকম আমার খরচ দেওয়া লাগতেছে। কেন ভ্যারি করতেছে, ওই লোকেশনের কাস্টমার কতগুলো আছে বা ওখানে কতগুলো এই ইউজারটা আছে, তার উপর ভিত্তিতেই তো আমার হচ্ছে ইয়ে যায়, কস্ট যায়।
আবার ওখানে যে লোকটা আছে ওর মধ্যে আমাদের কি সব বয়সের ব্যক্তিকে আমি দেখাবো, তাহলে কিন্তু আমার কষ্ট বেশি পড়ে যাবে না? আমি কিন্তু চাইলে এরকম করতে পারি যে হচ্ছে 18 থেকে বা 14 থেকে 30 বা 35 এর মধ্যে বয়সের মধ্যে রাখলাম। কারণ কি এখন কিছু কিছু জিনিস থাকে যা বেশিরভাগ মানুষ সবাই নিতে চায় না। এখন ধরেন সুন্দর সুন্দর আপনি 3 পিস জুয়েলারি, মেকআপ, হ্যাঁ এটা কিন্তু ধরেন 14 থেকে 35 বছর, হ্যাঁ এরাই কিন্তু এটা আগ্রহী বেশি হয়, মেয়েরা এরাই নিল। এখন আপনি যদি বলেন 50 বছরের, তাহলে কি ছেলে নিবে? হ্যাঁ 50 বছরের ব্যক্তিও নিতে পারে, হ্যাঁ তাদের জন্য সেরকম একটা বিলিয়নার হাজবেন্ড আছে যে তাকে প্রপারলি পে করতেছে, যার কারণে ওই বয়সে তার অনেক শখ আছে এবং সে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তার নিচ্ছে, তার নিজস্ব ওই রকম ইয়ে আছে, বিউটি পার্লার বা বিউটিফিকেশন সেট করে থাকে, যে ওকে একদম মেনিকিউ পেডিকিউ যা ইচ্ছা সব করে দেয়। শুনেন বিষয়টা হচ্ছে কি, আপনারা লেভেল 3 তে আছেন না, লেভেল 4 এ যখন আসবেন শুধুমাত্র আপনার টেস্ট সম্পর্কে ধারণা রাখলে হবে না, বিভিন্ন টেট বিভিন্ন অকুপেশন সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। আপনি ধরলেন আপনি ডিজিটাল মার্কেটিং করেন, এখন আপনি বলছেন আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানলেই হবে, এই দিকে আপনি রাস্তা পার হতে পারেন না, তাহলে কি হবে? রাস্তা পার হওয়া হতে পারে, এটা আপনার কাজের অংশ না, কিন্তু এটাও তো একটা না একটা কাজের অংশ। কারণ ক্লায়েন্টের সাথে যখন দেখা করবে যাবেন, রাস্তা পার হয়ে পাচ্ছেন না, ট্রাফিক পুলিশে কি ডাক দিয়ে করবেন আমার একটু রাস্তা পার করে দেন। কিছু কিছু জিনিস কাজে লাগতে পারে। ঠিক তেমনই বাস্তব লাইফে, হ্যাঁ লাইফ পার্টনার আসতে পারে, তার খরচ হতে পারে, আমি আগে জানি নেবো না যে এর প্রতি কিরকম খরচ আছে, বা এটা না সত্যি কথা বলতে আমার ওটার জন্য খরচ না, আমি আসলে ওদের প্রতিষ্ঠান থেকে আমাদের এখানে বিউটিফিকেশনের জন্য টেট নেওয়া আছে, যার কারণে এখানে আমাদের ল্যাব তৈরি করার জন্য আমাদের কিরকম খরচ হবে, হ্যাঁ রুম ঠিক করার জন্য, মানে ওই পাশে রুমে বেসিন লাগাতে হবে, তারপর কোন কোন প্রোডাক্ট কিনতে হবে, হ্যাঁ ওইসব প্রোডাক্ট নিয়ে আমরা যখন কাজ করেছিলাম, যার কারণে আমাদের এইসব টপিক সম্পর্কে একটু ধারণা হয়েছে। মানে আমাদের এই প্রতিষ্ঠানে যেসব কোর্সগুলো চলতেছে বা নিতে চাইছি, ওইসব টপিকগুলোই আমরা জানার চেষ্টা করছি, অন্য কোনো টপিক আমরা জানি না, বা অতটা আমরা প্র্যাকটিক্যালি ওইসব জানি না। তারপর আমরা এটা জানতে পারবো, ব্লক বাড়ি জানতে পারবো, গার্মেন্টস চেঞ্জ জানতে পারবো, বুঝতে পারছেন? তারপরে এখানে কি আছে, ফলে মানে এই সময় নিয়ন্ত্রণ করতে পারবো, কতদিন আমাদের ক্যাম্পেইন চলবে। আমাদের কিন্তু ক্যাম্পেইন কিন্তু আমরা অলরেডি করেছিলাম আমাদের প্রতিষ্ঠান থেকে। ফলে আমরা কি করতে পারবো, ফলে এই ব্যবসার জন্য একটি দ্রুত, ফলদায়ক ও পরিমাপযোগ্য মার্কেটিং পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়। আপনারা কি জানেন এর আগের যে ব্যাচ ছিল সেই ব্যাচের স্টুডেন্টরা কিরকম ছিল? এই যে না ওই ব্যাচের এই যাদের দেখতেছেন না, সবাই কিন্তু সেম ক্লাসের ব্যক্তি, খালি ওই ব্যাচে যে মেয়েটা ছিল ও খালি অনার্সের, বাদ বাকি সবাই ইন্টার স্টুডেন্ট। বুঝতে পারছেন? কারণ কি জানেন, কারণ আমরা এর আগে বারে কি করিনি, হচ্ছে অনলাইন ক্যাম্পেইন চালাইনি। আপনারা কিন্তু এখানে বিভিন্ন টাইপের ব্যক্তি আছেন না, বিভিন্ন কেউ মাদ্রাসা লাইন আছে, কেউ অনার্সে আছে, কেউ অনার্সে দেখলো ফার্স্ট সেকেন্ড থার্ড, কেউ অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছেন না। কিন্তু ওই সময় কি আমরা বিভিন্ন স্কুল, টিটিসি বা বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে আমরা কি দিয়েছিলাম, হ্যান্ডবিল দিয়েছিলাম, যার কারণে ওই এলাকা ভিত্তিক বা ওই ক্লাস ভিত্তিক যে ব্যক্তিরা আছে তারা এখানে ইনক্লুড হতে পারছে। আপনাদের মধ্যে কয়জন হ্যান্ডবিল দিয়ে আসছেন নাকি ফেসবুক পেজ থেকে আসছেন? ফেসবুক পেজ না, আমাদের জানার মধ্যে আপনারা পেজ দেখে বেশিরভাগ আসার কথা। কিছু ব্যক্তি যারা টিটিসি রিলেটেড বা এই মানে পরিচিত আগে থেকে ছিল এই রিলেটেড আসে, না আসলে সবাই তো বেশিরভাগই আমাদের হচ্ছে ফেসবুক থেকে, যার কারণে আমরা বিভিন্ন জায়গা থেকে লোক পাইছি এবং বিভিন্ন ক্যাটাগরি। আচ্ছা, গুগলে পেইড অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে ওয়েবসাইটের কি হয়, প্রমোট করা হয়। উদাহরণ গুগল অ্যাডস এর মাধ্যমে বিজ্ঞাপন। তারপরে কি আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই কৌশলে ব্যবহারকারীদের সাথে যুক্ত হওয়া সকল ব্র্যান্ড সচেতনতা
তৈরি করা, ব্র্যান্ড সচেতনতা তৈরি করার জন্য এবং আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানোর জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং লিঙ্কডইনের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে উপযোগী করে তোলার অন্তর্ভুক্ত। আসলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার সময় কেউ তার ব্র্যান্ডকে সবার কাছে ভিজিবল করার জন্য তারা কি করে? তারা পেজ খুলে না? কারণ কি? পেজের মাধ্যমে এটা কি তারা তার ব্র্যান্ডটাকে মানুষের কাছে প্রচার করতেছে। এখন ব্র্যান্ডের জন্য সে পেজ খুলেছে, পেজ খুলে কি সবাই দেখতে পারে? সেক্ষেত্রে তারা কি করে? ফেসবুক অ্যাড ইউজ করে। এটা কি সোশ্যাল মিডিয়ার একটা অংশ। ঠিক তেমনি আরো আছে না, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে। হ্যাঁ, লিঙ্কডইন এটা খুব ইম্পর্টেন্ট আপনাদের সোশ্যাল মিডিয়া জবের মধ্যে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার আর এই লিঙ্কডইন, এই চারটা অপশনের মধ্যে জব আসে। এটা একটা না একটা জব পাবেন, এরকমও হতে পারে দুইটা জবও পাইতে পারেন। বুঝতে পারছেন? আপনাদের মানে লাস্ট যে ব্যাচ গেছে তারা দুইটা জব পাইছে, একটা ফেসবুক আর একটা হচ্ছে টুইটার। টুইটারে ছিল হচ্ছে ট্যুরের উপর পোস্ট করা, আর ফেসবুকে ছিল কি যেন একটা টপিকের উপর শিডিউল পোস্ট, মানে 5 ঘন্টা পরে ওই পোস্টটা আপলোড হবে, এরকম সিস্টেম। হ্যাঁ, না আপনি যখন ওটা পোস্ট করবেন ওখানে তো দেখাবে যে এটা 5 ঘন্টা পোস্ট হবে। ওখানে তো একটা ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারের মধ্যে দেখায় যে এটা এই পোস্টটা ওখানে কখন দেখাবে। মেটা ডেসক্রিপশন, মেটার মাধ্যমে যখন ঢুকবেন তখন দেখা যায়। তাছাড়াও আপনারা এটা জানেন, খালি মিশে খালি প্যাচ পাকাচ্ছেন। এখন উদাহরণ হিসেবে কি আছে? ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। তারপরে ফেসবুক পেজ প্রমোট, বুস্ট, পোস্ট, এগুলো কি আমাদের মার্কেটিং এর কাজে লাগে। এটা কি বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন আছে? এই যে লিড জেনারেশন এন্ড ই কমার্স, এই জিনিসটা কি? লিড জেনারেশন এবং ই কমার্স হলো, আপনি মনে দিতে আসছেন কিন্তু প্রেজেন্ট দেন না, ওটা অ্যাবসেন্ট পাবেন। অনেকক্ষণ অপেক্ষা করছেন আপনি, পরে আসেন। কারণ বলে আসছিলেন না? তাহলে লিড জেনারেশন এন্ড ই কমার্স শুনেন। এরপর থেকে আপনাদের একটা কথা বলে দিই, যারা দেরিতে আসবেন। তাহলে আজকে প্রেজেন্ট দেন, এটা তো বলা ছিল না কি? হ্যাঁ, আজকে তো অলরেডি আমরা টাইমের পরে আসেন, কয়টা বাজে আসছে সেটা দেখছেন? আপনাদের ক্লাস শেষ, সুযোগ বারবার আপনি তো অনেকবার নিছেন। আচ্ছা আচ্ছা, তার মানে কি এরকম কেউ এখানে কি হাতছু ফালাচ্ছেন, সেই জন্য আলহামদুলিল্লাহ বলতে হবে, এরকম রুলস আমার লিখে দিতে হবে, প্রত্যেকটা কাজে আমার লিখে দিতে হবে, এটা কমন বিষয় নাই। টাইমের পরে আসলে তাকে নেওয়া নিষেধ। লিড জেনারেশন এবং ই কমার্স, এটা হলো ডিজিটাল মার্কেটিং এর দুইটা গুরুত্বপূর্ণ অংশ যা অনলাইন ব্যবসা পরিচালনা ও বিক্রয় বৃদ্ধিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। লিড জেনারেশনটা কি? লিড জেনারেশনটা হচ্ছে সম্ভাব্য গ্রাহকের তথ্য, ওটা যে একদম কনফার্ম যে ওটা আপনার গ্রাহক হবে এটার কোনো ভিত্তি নাই, কিন্তু ওই ব্যক্তি আপনার কি হতে পারে? গ্রাহক হতে পারে। সেই সম্পর্কে এই জন্যই হচ্ছে সে সম্ভাব্য গ্রাহক, তার সম্পর্কে আমরা কি রাখবো? কিছু তথ্য সংগ্রহ করে রাখলাম। যেমন ও আমার কি এই পণ্য সম্পর্কে জানতে চাচ্ছে, এই জন্য আমি ওখানে একটা কি পেজ, মানে ল্যান্ডিং পেজ অ্যাড করে রাখলাম। ওই সম্পর্কে সে ওখানে কি করবে? নিজের নাম, ইমেল অ্যাড্রেস দিয়ে রাখলো। তাহলে কি হবে? আমি বুঝতে পারলাম যে এই ব্যক্তি হয়তো এখানে চাহিদা বা হচ্ছে আকর্ষণ ফিল করতেছে, বা হচ্ছে কি আছে, আর রুচি আছে এটার প্রতি, ভবিষ্যতে নিতে পারে, বা এর কাছে আমি পণ্যটা বিক্রি করতে পারবো। এখানে আমরা এই তথ্য হিসেবে কি নিতে পারি? নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিকানা ইত্যাদি সংগ্রহ করা যায়। এটা সাধারণত ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস, ল্যান্ডিং পেজ এবং ফরম এর মাধ্যমে করা হয়। আমাদের কিন্তু ল্যান্ডিং পেজ, এটা কিন্তু একটা জব আছে,
বুঝতে পারছেন? লিড জেনারেশনের জব আছে। অন্যদিকে ই কমার্স হলো ইন্টারনেটের মাধ্যমে সরাসরি পণ্য বা সেবা ক্রয় বিক্রয় প্রক্রিয়া, যেখানে গ্রাহক অনলাইনে অর্ডার দেয় এবং ডিজিটাল পেমেন্ট বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে লেনদেন সম্পূর্ণ করে। এখানে ডিজিটাল মার্কেটিং মানে ই কমার্স বলতে এরকম না যে হচ্ছে অনলাইনে যে আমি পণ্য কিনলাম বা বিক্রি করলাম, এটা কখন করতেছি? যখন ওর কাছে আমি যেতে পারতেছি না। আমি যদি সরাসরি ওই দোকানে যদি যে কিনতে পারি তাহলে সরাসরি আমি কিনবো না, কিন্তু আমি যেতে পারতেছি না বিধায় তো আমি অনলাইনের মাধ্যমে কিনে নিলাম এবং অনলাইনেই কিনলাম। তাই আমি যখন ওর কাছে যেতেই পারতেছি না, তাহলে ওকে আমি হাতে টাকা দিতে পারবো? টাকাটা আমার কিভাবে দিতে হবে? অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে, যেমন বিকাশ, নগদ, হ্যাঁ, ব্যাংকের মাধ্যমে, যাই হোক, এটা আমি কি করব? পেমেন্ট করব। এখন এই সব কিছুই তো আমি কিসের মাধ্যমে করতেছি? অনলাইনের মাধ্যমে পণ্য কিনতেছি বা পণ্য বিক্রি করতেছি। এই জন্য এটার নাম হচ্ছে ই কমার্স। কারণ কি অনলাইন কার মাধ্যমে চলছে? ইন্টারনেটের মাধ্যমে। তারপরে কি আছে? লিড জেনারেশন মূলত গ্রাহক তৈরি করার উপর গুরুত্ব দেয়। মানে কি এই ব্যক্তি আমার কি গ্রাহক হতে পারে এই সম্পর্কে আমরা লিড রেখে দিই, মানে তার সম্পর্কে আমরা কি রাখবো? তথ্য রাখবো। আর ই কমার্সের কি? সে গ্রাহককে সরাসরি বিক্রয়ে রূপান্তর করা। ই কমার্সের কাজ হচ্ছে সেল করা। হ্যাঁ, দুইটা 18 বেসিসে আরেকটু অপেক্ষা করেন, সমস্যা নেই। শুনেন, এখন আপনাদের ক্লাসগুলো ডিউরেশন একটু বাড়বে। আগের দিকে যেরকম ক্লাস অল্প সময় হয়েছে, তারপর থেকে ডিউরেশন বাড়তেই থাকবে। যেটা থিওরি ক্লাস সেটার ব্রেক সম্ভব না, কারণ কি আমি এটা রেকর্ড চলতেছে, রেকর্ড আমি বন্ধ করে আবার চলে যাবো, আবার আসবো, তা হবে না। ভিডিও তাহলে আমার দুইটা হয়ে যাবে। পজ করা যাবে, কিন্তু আমার এখানে ওই সিস্টেম নাই। আমার এখানে ওই সিস্টেমটা আছে, বাট আমি ওটা দেখতে পারি না যে আমার এখন পজ হয়ে আছে কিনা। এর আগে এরকম হয়েছে, আমি পজ করছি, একবার ক্লিকের জায়গায় দুইবার ক্লিক হয়ে গেছে, যার কারণে পরে যখন আমি ক্লিক মানে কেটে দিছি, লাস্টে যে পরের ক্লাসে আমি জানিছি এখানে ভিজিবল হয় না, তো কিছু দেখা যায় না। তোমার আন্দাজের উপর যে আমি কয়বার ক্লিক করছি তার উপর নির্ভরশীল। যদি দেখা যেত যে এখন এটা কি আটকে আছে, টিপ টিপ করতেছে, তাই আমি বুঝতে পারলাম যে পজ হয়ে আছে। কারণ এর আগে আমার এরকম হয়েছে, একটা ক্লাস পরের অংশটুকু আসেনি, এই জন্য আমি ডাইরেক্ট রাখি। তারপরে লিড জেনারেশন কি? কাস্টমারের নাম, ফোন, ইমেল সংগ্রহ। আর ই কমার্স হচ্ছে অনলাইনে পণ্য বিক্রয়। উদাহরণস্বরূপ আছে কি? দারাজ, ফেসবুক শপ ইত্যাদি। আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং এর একটি জনপ্রিয় কৌশল, যেখানে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্যের পণ্য বা সেবা প্রচার করে বিক্রয় বা নির্দিষ্ট কার্যক্রমে বিনিময়ে কমিশন উপার্জন করে। এখানে আমরা কি করি? মানে ধরেন আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি, তার মানে কি পণ্য আমার না, আপনাদেরই পণ্য আমি আমার সাইটে রেখে বিক্রি করে দিচ্ছি। মূলত কি করতেছি? আপনি যে দামে বিক্রি করতে চাইছেন তার থেকে একটু কিছু দাম বাড়িয়ে আমি লিখে দিলাম, যারা নিবে বিক্রিটা হয়ে গেল, মাঝখানে যে এটা আমি বেশি দাম দিয়ে রাখলাম ওটা আমার কি? প্রফিট। এটাই হচ্ছে সেটা আমার কমিশন। এই পদ্ধতিতে সাধারণত অ্যাফিলিয়েটের একটি ইউনিট পণ্য কিনলে বা নির্ধারিত কাজ সম্পূর্ণ করলে অ্যাফিলিয়েট কমিশন পাই। ওই যে যেটা একটু বেশি দিয়ে রাখতেছে এটা আমাদের কমিশন হয়। আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিং এর সবচেয়ে বড় সুবিধা হলো এতে নিজস্ব পণ্য তৈরি করা বা স্টক রাখার প্রয়োজন হয় না। কারণ কি? আমি পণ্য তৈরি করতেছি না, স্টকও রাখতেছি না। আমার কাজ কি? আপনি তৈরি করে রাখছেন, যে কটা আছে সেই কটা আমি ছবি আপলোড দিয়ে রাখবো। যখন দেখবেন ওটা আপনি বিক্রি করছেন বা আমি বিক্রি করছি, তখন কি লিখবো? সোল্ড। এটা বিক্রি হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, স্টক অফ। তারপরে কি আছে? ফলে ঝুঁকি বা বিনিময় কম থাকে, মানে এতে আমার কি রিস্ক কম থাকতেছে। যদি আমি পণ্য তৈরি করতে থাকি তাহলে সেক্ষেত্রে আমার কি হবে?
মানে আমি যখন ওখানে ইনভেস্ট করতে থাকবো, দেখা যাচ্ছে বিক্রি হচ্ছে না, তাহলে আমার টাকাগুলো পড়ে থাকতেছে না। আর যখন এরকম আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি, আপনার পণ্য দেখা যাচ্ছে ঠিক আছে, বিক্রি হলে আমি কমিশন পাবো, আচ্ছা যায় আসে না আমার, ঠিক আছে। এটি ব্লগ, ইউটিউবার, সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, যাই হোক এগুলোর মাধ্যমে আমরা পরিচালনা করতে পারি। অনলাইন আয়ের ক্ষেত্রে অ্যাফিলিয়েট মার্কেটিং একটি কার্যকর ও দীর্ঘমেয়াদী উপায়, যা ব্যক্তি বা ব্যবসা উভয়ের জন্য লাভজনক। অন্যের পণ্য বিক্রয় করে কমিশন অর্জন করা, এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যামাজন অ্যাফিলিয়েট আছে, দারাজ অ্যাফিলিয়েট আছে, যাই হোক অ্যাফিলিয়েট মার্কেটিং কি বুঝতে পারছেন? দারাজের মধ্যে হয় না? আমি নিজে এটা ছিলাম, কারণ আমাদের এখানে একটা টিচার ছিল, সে ম্যাজিক বক্স, বিভিন্ন রকমের ম্যাজিক বক্স, সে সমীর স্যার ছিল, সে এটা বানাতো বা ওটা করতো, ওটা সে বগুড়াতে মানে দারাজ আছে না, এটার মাধ্যমে ওই পণ্যটা সবার কাছে বিক্রি করার চেষ্টা করতো। মানে তারই পণ্য ওখানে দিয়ে রাখতো, কেউ কিনলে এখান থেকে ওখানে আবার তার পেজ যে আছে ওই পেজও অ্যাড করে দেওয়া আছে, মানে কেউ যদি ওই পণ্য সম্পর্কে আরো বিস্তারিত জানতে চায় ওই পেজে চলে যেতে পারবে। তারপরে কি পিপিসি, এগুলো কি আপনাদের সিলেবাসে নাই, বাট নলেজ থাকা দরকার। পিপিসি বিজ্ঞাপনের মধ্যে রয়েছে সার্চ ইঞ্জিন বা অন্যান্য প্ল্যাটফর্ম বিজ্ঞাপন স্থাপন করা, এবং আপনি কেবল তখনই অর্থ প্রদান করবেন যখন কেউ আপনার বিজ্ঞাপনে ক্লিক করে। যদি কেউ ক্লিক না করে তাহলে আপনার কি কস্ট দেওয়া লাগবে না, যেরকম আছে সিংকাই। আর যদি ওখানে যদি কোনো ব্যক্তি ওখানে যদি ক্লিক করে আসে তাহলে সে কি ওই ক্লিকের জন্য আপনাকে কি দিতে হচ্ছে, তাকে পে করতে হচ্ছে। আচ্ছা, গুগল বিজ্ঞাপনের একটি জনপ্রিয় কি পিপিসি প্ল্যাটফর্ম, মানে বেশিরভাগ মানুষ কি আমরা গুগল ইউজ করতেছি না? গুগল ইউজ যেটা করতেছি শুধুমাত্র আমাদের দেশ না, বেশ কিছু দেশই, বেশিরভাগ দেশই কিন্তু গুগল ইউজ করে। হ্যাঁ, কিছু কিছু দেশ আছে যারা নিজেদের তৈরি হচ্ছে সার্চ ইঞ্জিন ইউজ করে, চায়না কিন্তু নিজেদের সার্চ ইঞ্জিন ইউজ করে। পিপিসি হলো এমন একটি ডিজিটাল বিজ্ঞাপন পদ্ধতি যেখানে বিজ্ঞাপনে ক্লিক হলেই অর্থ প্রদান করতে হয়। এটা দ্রুত ভিজিটর, লিড ও বিক্রয় বাড়াতে ব্যবহৃত হয়। কথাটা কি বুঝতে পারছেন? কি বলেন, কি বুঝেননি? লাস্টের লাইনে বললাম যে এটা দ্রুত ভিজিটর, লিড ও বিক্রি বাড়াতে ব্যবহৃত হয়। মানে আপনি তো এটা কোথায় ব্যবহার করতেছেন? সার্চ ইঞ্জিন মার্কেটিং এ না? তো ওখানে যখন ক্লিক করছে তার মানে কি বুঝতেই পারতেছেন, ও ভিজিট করছে, তার মানে ভিউ বাড়লো। তারপর লিড, ওখানে যদি আপনি ফর্ম দিয়ে রাখেন, ও যখন তথ্য দিবে তখন আপনি ওর সম্পর্কে লিড পেয়ে গেলেন। আবার সার্চ ইঞ্জিনে যখন সার্চ দিবে, ওর ইমেল অ্যাড্রেস, কোন ইমেল অ্যাড্রেসে ঢুকছে ওটা কিন্তু এমনিতেও আমরা তথ্য পাই। হ্যাঁ, যখন ওদের অ্যানালাইসিসের মধ্যে যাবেন, ওটা যদি ওটা সেট করা থাকে ওটা কিন্তু পাওয়া যায়, কে কে ভিউ করছে। হ্যাঁ, আবার ও যখন ক্লিক করছে মাংনা বা বিনা কারণে তার ক্লিক করেনি, ওটা প্রয়োজন আছে বিদায়, তো তার মানে কি আমার বিক্রি বাড়তে পারে। এটাই। আরো কোনো কি হবে বলতে হবে? ছুটি দিব আর চারটা স্লাইড আছে, বেশিক্ষণ সময় লাগবে না। আচ্ছা, কন্টেন্ট মার্কেটিং এর লক্ষ্য হচ্ছে দর্শকদের আকর্ষণ, অপচয় করার জন্য মূল্যবান, প্রাসঙ্গিক বা সামঞ্জস্যপূর্ণ কন্টেন্ট তৈরি এবং বিতরণ করার উপর দৃষ্টি নিবদ্ধ করা। এখানে কি কন্টেন্ট মার্কেটিং কি? কন্টেন্ট মার্কেটিং হলো কোনো একটা জিনিসের উপর ভিত্তিতে আপনি কি করবেন, কন্টেন্ট তৈরি করে মার্কেটিং করলেন। হ্যাঁ, সেখানে কি হচ্ছে, মানুষ ওই টপিকের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছে, ঠিক আছে। এখানে অপচয় কি? অপচয় এখানে আপনার সময় নষ্ট করতেছে না? অনেকক্ষণ ধরে আপনার ভিডিও দেখিচ্ছে, রান্না করাতে শিখিচ্ছে, এটা করা শিখিচ্ছে, ওটা দেখা শিখিচ্ছে। তারপরে
প্রাসঙ্গিক এবং সামঞ্জস্যপূর্ণ তৈরি, মানে যে যে টপিক সম্পর্কে জানতে চাচ্ছে, যে টপিক হিসেবে আপনি কন্টেন্ট করছেন, সেই ধারণা প্লাস ওই প্রাসঙ্গিক ভিডিও তৈরি করা। কারণ ধরেন কন্টেন্ট মার্কেটিং হচ্ছে এরকম, ধরেন আপনি কি করেন, ফুড ব্লগার, বিভিন্ন জায়গায় গেলেন, কোথায় কয় টাকার ফুড মানে মূল্য কি রকম, খেতে কি রকম, বা ওখানকার আপ্যায়ন ফ্যাসিলিটি কি রকম, সবকিছু আপনি উপস্থাপন করলেন। এখন আপনি ফুডের কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ, আপনি হুট করে বলতেছেন এখান থেকে আমি হচ্ছে ফোন কিনছি, এই ফোনটা ভালো, এই ফোনের এই ফ্যাসিলিটি ওই ফ্যাসিলিটি, আর 10 মিনিট, তাহলে কি হবে? তাহলে কি হবে? যার যে টপিকের উপর কন্টেন্ট করা, তার কি সেই টপিকের উপরই করা উচিত। আচ্ছা, এর মধ্যে ব্লগ পোস্ট, প্রবন্ধ, ভিডিও, গ্রাফিক, এগুলো বিভিন্ন রকম আছে। একটা কন্টেন্ট আমরা বিভিন্ন ভাবে করতে পারি। সহজভাবে কন্টেন্ট হলো এমন একটি মার্কেটিং কৌশল যেখানে গ্রাহককে আকর্ষণ প্লাস বিশ্বাস জেতার জন্য মূল্যবান ও প্রাসঙ্গিক কন্টেন্ট তৈরি এবং শেয়ার করা হয়। এতে আপনার কি গ্রাহকরা আপনার প্রতি কি বিশ্বাস অর্জন করে না? ওই যে বেশ কিছু ব্যক্তি আছে না, যাদের আমরা কন্টেন্টগুলো আপন দেখি, ফোন কেনার জন্য হোক, বা আমি তো দেখি ফোন কেনার জন্য আর বাইকের জন্য দেখি। ইমেল মার্কেটিং, আর এরপর আর দুইটা আছে, বেশিক্ষণ লাগবে না। ইমেল মার্কেটিং হলো লক্ষ্যবস্তুর বার্তা বা প্রচারমূলক উপকরণ পাঠানো গ্রাহকদের একটি গ্রুপে, যারা আপনার ব্র্যান্ড থেকে যোগাযোগ গ্রহণ অনুমোদিত হয়েছে। এখানে আসলে কি ইমেল মার্কেটিং এরকম, আপনি ইমেলের মাধ্যমে বার্তা পাঠাইলেন, তার ইমেলে আপনার টপিক সম্পর্কে পাঠালেন। ওই যে আপনারা যখন লিড জেনারেশন এবং ল্যান্ডিং পেজ করবেন না, ওখানে যারা যারা তাদের তথ্য দিবে, ইমেল যখন পাঠাইছে, সাথে সাথে ওই ইমেলে আবার ফিডব্যাক, একটা তথ্য যাবে, থ্যাংক ইউ, ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করার জন্য, এই পণ্যের দাম এটা, বা আপনি এটা নিতে পারেন, এরকম একটা এসএমএস চাই। এটা কিভাবে হয়? এই ইমেল মার্কেটিং এর মাধ্যমে হয়। বা অনেক সময় দেখবেন অনেক কিছু তথ্য সম্পর্কে আপনাদের ইমেলে এসএমএস আসে না, এটা হচ্ছে ওই ইমেল মার্কেটিং এর অংশ। আপনি কোনো একটা সাইটে যদি ইমেলের মাধ্যমে যদি ঢুকেন, তখন দেখবেন ওই সাইটে যদি নতুন কোনো অফার আসে, তখন আপনার ইমেলে দেখবেন ওটা একটা এসএমএস পাঠিয়ে দেয়। এটা হচ্ছে ওই ইমেল মার্কেটিং এর অংশ। সহজভাবে ইমেল ব্যবহার করে ব্র্যান্ডের খবর, অফার বা কন্টেন্ট পাঠানো, মানে ইমেলটাকে ব্যবহার করে আপনি কি করবেন, তার ইমেলে আপনার যে ব্র্যান্ডের খবর, অফার, কন্টেন্টগুলো পাঠিয়ে দিলেন। ইমেল মার্কেটিং নিয়ে কারো কোনো সমস্যা আছে? এগুলো কি আপনার জাস্ট খালি ধারণা, আপনাদের সিএস এর মধ্যে নাই। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে উপরে ভালোভাবে দেওয়া আছে, নিচেরটাই পড়ে দিই। ইনফ্লুয়েন্সার মার্কেটিং হলো এমন একটি মার্কেটিং কৌশল যেখানে ব্র্যান্ড বা পণ্যকে জনপ্রিয় ব্যক্তি বা সোশ্যাল মিডিয়ার প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে প্রচার করা হয়। এতে মূল লক্ষ্য হলো বিশ্বাসযোগ্যতার মাধ্যমে গ্রাহক আকর্ষণ এবং বিক্রয় বাড়ানো। ধরেন বিভিন্ন নায়ক নায়িকারা দেখায় সাবান, শ্যাম্পু, তারপরে হচ্ছে ওই যে বিভিন্ন রকমের ফুড আইটেম খাচ্ছে, হ্যাঁ, আদৌ দেখবেন ও ওটা খাই না, কিন্তু বা ব্যবহারই করে না, কিন্তু ও কি বিজ্ঞাপন করছে, ওটা দেখে মানুষ করছে না, এতবার দেখেছি, তার মানে নিশ্চয়ই শ্যাম্পু ওই সাবান মনে ভালো, তাই না? ঠিক আছে, আপনি বিশ্বাস করেন না, তাই না? কারণ হ্যাঁ, ওই যে ঘড়ি ডিটারজেন্ট বলে যে আগে বিশ্বাস করো, না আগে ব্যবহার করো তারপর বিশ্বাস করো। কারণ ব্যবহার করতে গেলে তো আমার তো বিক্রি হয়েই গেল, তাহলে আমার বিশ্বাস করে লাভ কি? কথাটা আমার ভালো লাগছে, আগে ব্যবহার করো তারপর বিশ্বাস করো। কারণ ব্যবহার যদি আমি করেই ফেলে দিই, তাহলে তোমার তো অলরেডি আমার খরচ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, যে কেউ অনলাইনে বড় প্রভাব রাখে তাদের ব্যবহার করে পণ্য বা ব্র্যান্ডের প্রমোট করা, যেমন সাকিব খান, মেহজাবিন, আর কেউ আছে নাকি?
বাড়ি সব কি ব্যান? তারপর আরোহী মিম আছে, অনন্যা আছে, তারপর আরো স্কুল গ্যাংয়ের ব্যান কে কে ব্যান আছে। তো এই ইন্টারন্যাশনাল যারা আছে ওদের সাবমিট বাই টুডি और सर খেলার যদি একটা নাম বলেন তারপর নেইমার আছে, মেসি আছে, হ্যাঁ এগুলো রোনালদো আছে। বাংলাদেশে কি আমি খুব বাংলাদেশি খেলা কমই দেখি। আচ্ছা, সর্বশেষ লাস্টে কি আছে? অ্যানালাইসিস এন্ড ডাটা ট্র্যাকিং। এটাই আমাদের শেষ টপিক। ডিজিটাল মার্কেটিং আপনাকে আপনার প্রচার বা দর্শকদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে দেয়। এখানে যারা মনে করেন অ্যানালাইসিসের ভিতর দেখবেন যে আপনারা এমন কিছু ব্যক্তি দেখবেন যারা আপনার সাইটে 10 মিনিট ধরে দেখছে, কিছু মানুষ দেখবেন যে 2 মিনিট ধরে দেখছে, কেউ দেখবেন যে 2-3 সেকেন্ডের জন্য দেখছে বা 1 মিনিটের মধ্যে দেখছে। তাদের কিন্তু ওইভাবে ডাটা ওইভাবে অ্যানালাইসিস করা থাকে। বা কোন বয়সের ব্যক্তিরা দেখছে, ধরেন 30 থেকে 50, 10 থেকে 15, 20 থেকে 30, এইভাবে একটা এজ দেওয়া থাকে এবং এজ দেওয়া থাকে, জেন্ডার দেওয়া থাকে। হ্যাঁ কয়জন দেখছে ওই হিসেবে কিন্তু একটা লম্বা কলাম হিসেবে লাইন যায়, হ্যাঁ চার্টের মতন। ওটা দ্বারা আমরা কি বুঝতে পারি? এই গ্রাহকগুলা এটার প্রতি আকৃষ্ট হয়েছে বা এরা দেখেছে এতক্ষণ ধরে। বিশ্লেষণ সরঞ্জামগুলি ব্যবহার করে আপনি আপনার বিপণন প্রক্রিয়ার কর্মক্ষমতা ট্র্যাক এবং পরিমাণ করতে পারেন এবং উন্নতির ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পারেন এবং কৌশলগুলো অপটিমাইজ করার জন্য ডেটা ভিত্তিক সিদ্ধান্ত নিতে পারেন। এখন আপনি ধরেন একটা পোস্ট করেছেন, পোস্টের ফলে বুঝতে পারলেন কি এই ক্যাটাগরির মানুষরা বেশি দেখতেছে, ওই ক্যাটাগরির মানুষগুলো দেখতেছে না। তারপরে যদি কোনো কারণে আপনি কি করেন, ওটাকে হচ্ছে প্রচারণা চালান, তাহলে কি করবেন? যেই ক্যাটাগরিতে বেশি ভিউ আসতেছে ওই ক্যাটাগরিতে আমার কি করতে হবে? সিলেক্ট করে দিতে হবে। ধন্যবাদ। এইরকম যে একজন আরো 10-12 জন যদি ভালো থাকতো তাহলে কি হতো? বোঝানোর দরকারই পড়ে না, হয়ে যেত। কিন্তু এখানেও কিন্তু আবার আমাদের একটা খারাপ দিক আছে। যারা দুর্বল তারা পিছিয়ে পড়বে। কিন্তু ইনি বলতেছে না দুর্বল দুর্বল দুর্বল, কিন্তু দিন শেষে দেখবেন আপনাদের 4 জনের মাথা সমান এনার একটা মাথা। কারণ ইনি ডিজিটাল মার্কেটিং এ অনেক কিছুই জানেন, কিন্তু বারবারই বলে আমি কিছুই পারি না। তার থেকেও বড় কথা, আমি তো কিছুই পারি না, আমিও কিছুই পারি না। না, এখন আপনারা পারেন, বুঝতে পারছেন না? এখন আপনাদের কথা হচ্ছে আপনারা পারেন, কিন্তু কিছুদিন যাবে বা কয়েক মাস যাওয়ার পরে আপনারা বলবেন আমরাও কিছু পারি না। যখন আপনারা আরেকটু ভিতরে ঢুকবেন তখন কে রে এত কিছু ছিল, তারপর এখনো দিলে আমরা জানি না, তখন বলবেন না আমরা কিছু পারি না। আমাদের এই শর্ট সিলেবাসের মধ্যে এত কিছু শেখানো যায় না, কিন্তু তারপরও আপনাদের যথেষ্ট পরিমাণ শেখানো হবে যাতে আপনারা লেভেল করতে পারেন, প্লাস এটা দিয়ে আপনাদের কোনো কাজে লাগাতে পারি। আচ্ছা, অ্যানালাইসিস এবং ডাটা ট্র্যাকিং হলো ডিজিটাল মার্কেটিং প্রক্রিয়ায় গ্রাহকের আচরণ, ওয়েবসাইট ট্রাফিক, ক্যাম্পেইন পারফরম্যান্স ইত্যাদি পরিমাণ এবং বিশ্লেষণ করার প্রক্রিয়া। সবকিছু আপনি কি করতেছেন? অ্যানালাইসিস করতেছেন, বোঝার চেষ্টা করলেন আচরণ কি, কতজন মানুষ দেখতেছে, কি হচ্ছে না হচ্ছে। মূল পয়েন্ট হচ্ছে কি? সর্বফার্স্ট অ্যানালাইসিস, যেখানে কি করবেন? তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করে জানা যায় কোন কৌশল কতটা কার্যকর, মানে কোন রকম কন্টেন্টের ব্যক্তি বেশি, কোন রকম কন্টেন্টের ব্যক্তি কম, এগুলো সবকিছু আপনি কি করতে পারবেন? অ্যানালাইসিস করে বুঝতে পারবেন। ডাটা ট্র্যাকিং, গ্রাহক বা ব্যবহারকারীদের কার্যকরী যেমন ক্লিক, ভিজিট, কনভারসেশন নজরে রাখা। এখানে আপনি কি বুঝতে পারলেন? আপনি একটা কন্টেন্ট করছেন, দেখা যাচ্ছে আমি অনেকক্ষণ ধরে অনেক বকবক করতেছি, ভুল হতে পারে না? ওখানে কেউ বললো যে স্যার এটা আপনি ভুল বলেছেন, এটা ঠিক করে নিন, তার মানে কি হতে হয়? ওখান থেকে আমরা বুঝে নিতে হবে যেটা ভুল বলছি। নেক্সট ক্লাসে আমার করতে হবে কি? ওই জিনিসটা আপনাকে শুদ্ধ করে জানাতে হবে, প্লাস এরপরে যাতে ভুল না হয় মাথা ঠান্ডা রেখে আপনাদের কি করতে হবে? বোঝাতে হবে। কারণ অনেকক্ষণ ধরে আমি বকবক করতেছি, ভুল হতে পারে না? কারণ আপনাদের কিন্তু যেটা শিখে আসছেন ওটার সাথে কিন্তু অনেক সময় দেখবেন অনেক কথা আমার সাথে ম্যাচ করবে না, কারণ আপনাদের যে টপিকে বা যে লাইনে শিখে আসছেন সেই লাইনটা আলাদা, আমার যে টপিকে আমি যেভাবে যাচ্ছি এই টপিকের লাইনটা একটু আলাদা। কিন্তু হ্যাঁ দিন শেষে লাস্টে যে সব একই হবে।
হ্যাঁ, দিন শেষে অ্যান্সার একে আসবে। হ্যাঁ, আর 2 মিনিট। আচ্ছা, সহজভাবে ডেটা দেখে বোঝা যায়, ডাটা দেখে বোঝা কোন মার্কেটিং এর কাজ করছে আর কোনটা কাজ করছে না। বুঝতে পারছেন? ডাটা অ্যানালাইসিস, এটা নিয়ে কোনো সমস্যা আছে? আজকের ক্লাস এখানেই পর্যন্তই ছিল। অনেক বিরক্ত করছেন, থামেন। ক্লাস তো বুঝলেন, এখন বলেন ডিজিটাল মার্কেটিং কি? একটু প্রশ্নটাও একটু করি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর উদ্দেশ্য ও গুরুত্ব কি? ডিজিটাল মার্কেটিংয়ের উদ্দেশ্য হচ্ছে সহজেই কম সময়ে মানুষের কাছে পৌঁছানো, রিচ করা। আর এটার গুরুত্ব হচ্ছে সহজে ফিডব্যাকটা আসছে মানুষ, সহজে আমরা অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি। ইজি অ্যাক্সেস। তারপর ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন প্রকার বলেন। মানে এমন একটা প্রশ্ন করেছি যার উত্তর নিচে সিরিয়াল বাই দেওয়া আছে। আচ্ছা, এসইও কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। SEM, সার্চ ইঞ্জিন মার্কেটিং। SMM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। কয়েকটা মার্কেট SMM এর নাম বলেন। আচ্ছা, লিড জেনারেশন কি? পোটেনশিয়াল কাস্টমারের ডেটা কালেক্ট করা। এটা হচ্ছে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। তারপরে ই কমার্স ও অ্যাফিলিয়েট মার্কেটিং কি? মূলত বলেন ই কমার্স কি? অনলাইনে প্রোডাক্ট সেলস, হ্যাঁ, অ্যাফিলিয়েট অনলাইনের মাধ্যমে পণ্য কেনা বেচা। অন্যের প্রোডাক্ট থেকে যে অন্যের প্রোডাক্ট সেল করে কমিশন পাওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে আশা করি আজকের ক্লাসে সবাই বুঝতে পারছেন এবং মনে হয় খুব বিরক্ত হয়েছেন। সময় আজকে বেশি লাগছে, তাই না? আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা কি শিখবো? আজ যে আমরা এই উপরের পারফরম্যান্স ক্রাইটেরিয়া আছে না, এই 2টা টপিক আজকে শিখালাম, আর নেক্সট দিনে এই 3টা টপিক শিখাবো। একটু মাথায় রাখেন, আপনাদের ক্লাস এখন থেকে ভালো পরিমাণেরই হবে। আজকে 2টা টপিক বোঝাতে আপনাদের এরকম মনে হয়েছে, কালকে 3টা টপিক বোঝাবো। হ্যাঁ, এখন শুনেন, বিষয়টা আপনাদের এটা কি আমি ধারণা দিচ্ছি, তাতে আমার একটা টপিক সম্পর্কে 2 দিন করে খাচ্ছে। এগুলো নিয়ে যখন কাজ করব আরো সময় লাগবে। এগুলো কি আমাকে কিন্তু বোঝানোর জন্য, মানে সবকিছুর জন্য আমাকে 10 দিন সময় দিছে। আমি একটার বিষয় এগুলো বোঝাতেই 2 দিন সময় যাচ্ছে। তারপরে দেখেন আপনাদের কাছে মনে হচ্ছে বেশি বেশি। আর রেঞ্জ অফ ভেরিয়েবলের মধ্যে আমি এগুলো শিখাবো। সবাইকে ধন্যবাদ।